প্রত্যেককে স্বাগত টেট শিওরে ইংলিশ ডেমনস্ট্রেশন ক্লাসে। তোমরা স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছ যে টেট শিওরের ইংলিশের যে বই, যেটা 2023 সালের সিলেবাস অনুসারে তৈরি করা হয়েছিল এবং আমাদের স্টুডেন্টদের প্রোভাইড করা হয়েছিল। আমি মূলত এই বইটা থেকেই তোমাদেরকে পড়াবো। তবে এই বইটাকেও ইমপ্রুভ করছি আমরা। 2 মাস সময় তোমাদের কাছ থেকে আমরা নিয়েছি। এটা 24 সালের জন্য আরেকটু ইমপ্রুভ করে আমরা তোমাদের হাতে তুলে দেবো বা তোমাদেরকে দেব। এই বইয়ের প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে সিলেবাস টেটের, এবং সেটা হচ্ছে ইংলিশের সিলেবাস। এবং তোমাদের সুবিধার্থে আমরা সিলেবাস বোথ বাইলিঙ্গুয়াল করেছিলাম, ইংলিশ বেঙ্গলি দুটো ভার্সনই এখানে আছে। তো এই সিলেবাসের সর্বপ্রথম যে চেঞ্জেসটা 2023 সালে ছিল, যারা নতুন তাদের জন্য একটু আরেকবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে সরাসরি এখানে 30 নম্বর প্রশ্ন আসবে, এই কথাটা এখানে বলে দেওয়া হয়েছিল। এটার মানে হলো যে এখানে পেডাগজির জন্য যে 50% মার্কস এবং কন্টেন্টের জন্য যে 50%, এরকম কোনো ডিভিশন এখানে রাখা হয়নি। আমাকে একজন প্রশ্ন করেছিল যে স্যার এনসিটি তো 50% পেডাগজি দিতে বলেছে, তাহলে সরকার দেয় মানে পর্ষদ দেয়নি, এটা নিয়ে কি কোনো কেস টেস করা যাবে? কিন্তু এটা বলে দিই, এনসিটি গাইডলাইন প্রোভাইড করে, ওটা নিয়ম নয়। তো এই গাইডলাইনের মধ্যেও স্বয়ংশাসিত সংস্থা হচ্ছে গিয়ে পর্ষদ, তারা তাদের মতো করে এইটাকে সাজিয়ে নিয়েছে যাতে কোনো রকমের বিতর্ক না হয় প্রশ্নপত্র নিয়ে। তাই এই নিয়ম অনুসারে 2024 সালে হতে পারে যে 5খানা পেডাগজিও আসতে পারে, 15টাও আসতে পারে, 10টাও আসতে পারে, যেটা ইচ্ছা সেটা আসতে পারে, কিন্তু টোটাল 30টা প্রশ্ন থাকবে, এটা কনফার্ম। পেডাগজি যা ইচ্ছা তাই আসবে, বাদ বাকিটা কন্টেন্ট থেকে প্রশ্ন থাকবে। এই সিলেবাসের মধ্যে সর্বপ্রথম দুটো কম্প্রিহেনশন থাকে, যেটাকে আমরা আনসিন বলে থাকি, এবং এই কম্প্রিহেনশনের অন্তর্গত রিলেটেড গ্রামার এবং সেই রিলেটেড ভোকাবুলারি, মানে শব্দ ভান্ডার। ভোকাবুলারির মধ্যে কি থাকবে? সিনোনিম থাকতে পারে, অ্যান্টোনিমস থাকতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকতে পারে, এবং তার সঙ্গে আর্টিকেল এন্ড প্রিপোজিশন থাকতে পারে ইত্যাদি। এখানে গ্রামারের অনেকগুলো টপিক এই ভোকাবুলারির মধ্যেই লুকিয়ে রয়েছে, এবং গ্রামার পার্টটাও তাই বলে দিয়েছে। বেসিক গ্রামার কোন লেভেল অবধি? পশ্চিমবঙ্গ সরকারের যে উচ্চ মাধ্যমিকের সিলেবাস রয়েছে বা বই রয়েছে, সেখানে যা যা গ্রামারের টপিক আছে, মূলত এই পরীক্ষার ক্ষেত্রে সেই সমস্ত গ্রামারের টপিক গুলো রিলেটেড বা সেই সমস্ত টপিক গুলো আসার সম্ভাবনা আছে বা আসতে পারে। তার কারণ আমাদের এই পরীক্ষাটার কোয়ালিফিকেশন হচ্ছে গিয়ে উচ্চ মাধ্যমিকে 50%। তার মানে ওই অনুসারেই আমাকে মাইন্ডসেট করে নিতে হবে যে আমাকে পড়ার সঙ্গে সঙ্গে গ্রামারের টপিক গুলো খুব ভালো করে জানতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, টেট শিওরে চলে এসছো, টেট শিওরের টিচাররা খুব খেটে পড়াবেন, ইটস ওকে, বাট পরীক্ষাটা তোমার। তুমি কি করবে? উচ্চ মাধ্যমিক লেভেলের খুব সহজ সরল অনেক বই রয়েছে, সেই বইগুলো ঘেটে গ্রামারের যে নর্মাল টপিক গুলো, একেবারে সেন্টেন্স, ওয়ার্ড ইত্যাদি থেকে তোমাকে কিন্তু অবসর সময় একটু করে জ্ঞান অর্জন করে নিতে হবে। এটা কোনো টিচার তোমাকে ধরে ধরে শেখাতে পারবেন না, এটা তোমার ব্যক্তিগত বিষয়, এবং তোমাকে ব্যক্তিগতভাবে সেই জায়গাটাকেও ইমপ্রুভ করে নিতে হবে। যারা দুর্বল আছো ইংলিশে তাদের জন্য, আর যারা সবল আছো তাদের জন্য আরেকবার মনে করার জন্য। কারণ অনেক সময় কিন্তু প্রশ্নপত্রের ক্ষেত্রে খুব সাধারণ জিনিস দিয়ে দেয় যেটা তোমরা ভুলে গেছো, এবং সেটা অত ডিটেলসে কিন্তু মানে নোটের মধ্যে রাখা সম্ভব হয় না। এগুলো বেসিক একটা নলেজ বা বেসিক জ্ঞান। বাদ বাকি সমস্ত গ্রামার আমরাই করবো, আমরাই দেব। এবার এখানে চলে গেলাম, আমাদের প্রথম পোর্শন হচ্ছে গিয়ে থাকলো কম্প্রিহেনশন। এর পরের পোর্শন গুলো রয়েছে পুরোপুরি সব পেডাগজি। পেডাগজির সংখ্যাটাই এখন বেশি। এই পেডাগজির সংখ্যাতে যে যে টপিক গুলো রয়েছে, এটা তো জানো যে লার্নিং এন্ড অ্যাকুইজিশন সর্বপ্রথম, প্রিন্সিপাল অফ টিচিং, ল্যাঙ্গুয়েজ টিচিং, রোল অফ লিসনিং স্পিকিং, এগুলো সবই পড়তে হবে। রোল অফ গ্রামার এবং চ্যালেঞ্জেস অফ টিচিং ল্যাঙ্গুয়েজ ইন এ ডাইভার্স ক্লাসরুম, অর্থাৎ বিশেষ ক্লাসরুম বা ডাইভার্স ক্লাসরুম মানে হচ্ছে কি যেখানে বৈচিত্র্যপূর্ণ ক্লাসরুম, বিভিন্ন মেধার সম্পূর্ণ ছাত্রছাত্রী রয়েছে, সেই ক্লাসরুমের যে সমস্যা সেটা। ল্যাঙ্গুয়েজ স্কিল, অ্যাপ্রোচেস, মেথড অ্যান্ড টেকনিক্স, এই টপিকটা আগে কখনোই পশ্চিমবঙ্গ সরকারের যে সিলেবাস সেখানে ছিল না, এটা 2023 সালে অ্যাডেড করা হয়েছে নতুন একটি টপিক। তারপরে হচ্ছে এভলিউশন এবং টিচিং টিএলএম, অর্থাৎ টিচিং লার্নিং মেটেরিয়ালস। 10 নম্বর যে পয়েন্টটা আছে লেসন প্ল্যান বা লেসন ডিজাইন, এটাও কখনো পশ্চিমবঙ্গ সরকারের ছিল না, 2023 সালে অ্যাডেড হয়েছে। এবং এই দুটো টপিক এবং তার সঙ্গে আরেকটি টপিক সেটাও নতুন করে অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে মাইক্রো টিচিং বা অনুশিক্ষণ। এটাও কিন্তু সিলেবাস আগে ছিল না, 2023 সালে নতুন করে অ্যাড করা হয়েছে। তাহলে এই 3টে টপিক এবং আগের যে টপিক গুলো ছিল অ্যাসেসমেন্ট, ইভ্যালুয়েশন, রেমিডিয়াল টিচিং, সবকিছু মিলিয়ে টোটাল 13খানা টপিক তোমাদের রয়েছে এই সিলেবাসে। এখন
সাধারণত যদি পেডাগজি ঠিকঠাক ভাবে পর্ষদ দেয় এবং কোশ্চেন সেট করে, তাহলে প্রত্যেকটা টপিক থেকেই অন্ততপক্ষে একটা করে প্রশ্ন পাওয়ার সম্ভাবনা থাকে এবং কিছু কিছু টপিক থেকে একের অধিক অর্থাৎ দুটো করে প্রশ্ন পাওয়ার সম্ভাবনা থাকে। এই সবকিছু মিলিয়ে মোটামুটি 15টা মতো পেডাগজি দেওয়ার কথা। এটা যদি নাও দেয়, অন্ততপক্ষে 12-13টা পেডাগজি তো তুমি পেয়েই যাবে এবং প্রত্যেকটা টপিক থেকে অন্তত একটা করে পেডাগজি পাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। আমি ঠিক সিলেবাস নিয়ে যতটুকু কথা বললাম, এই সিলেবাস নিয়ে ততটুকু কথার মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারো। সিলেবাস নিয়েই, এর বাইরে কোনো প্রশ্ন করবে না। কারো কোনো কোশ্চেন আছে? আমি ঠিক স্যার যতটুকু কথা বললাম তার মধ্যে। স্যার বলছি গ্রামারটার ক্ষেত্রে স্যার মানে আমাদের ভোকাবস বেশি পড়ে না গ্রামার বেশি হয়? গ্রামার থেকে 2 বা 3 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। সেখানে একটা ভোকাবুলারি তো থাকবেই, একটা বা দুটো ভোকাবুলারি থাকে এবং বাদ বাকি কিছু গ্রামার, আর্টিকেল প্রিপারেশন বা যা ইচ্ছা তাই থাকতে পারে। মোটামুটি 2, 3, 4, 5 এর বেশি থাকতে পারে না, মানে 5 এর বেশি গ্রামারে থাকিনি এখন অব্দি। তো এর মধ্যেই থাকবে সীমাবদ্ধ। স্যার আর কার টেন্স কোনো প্রশ্ন? টেন্স ওগুলো থাকবে না? আমি একটু আগে বলে দিয়েছি যে 12 অব্দি সিলেবাসে যা যা আছে 12 এর মধ্যে অবশ্যই টেন্স পড়ে, তাই টেন্সও থাকতেই পারে। এবার টেন্স কাকে বলে সেই প্রশ্ন তো আর আসবে না। টেন্স রিলেটেড একটা একটা সেন্টেন্স তুলে দিল, সেখানে একটা ওয়ার্ডকে আন্ডারলাইন করে বললো এটা কি জাতীয় টেন্স, বা একটা সেন্টেন্স তুলে বললো যে এটা কি জাতীয় সেন্টেন্স বা কোন টেন্সের অন্তর্গত, এই জাতীয় প্রশ্ন থাকতেই পারে। অর্থাৎ টেন্স থেকে প্রশ্ন থাকে। আর কোনো প্রশ্ন কারণ নেই? আমাদের এই পুরোনো মানে সিলেবাসের বইতে দেখো এখানে অনেক আমরা কিন্তু কম্প্রিহেনশন আগেরবার প্র্যাকটিস করেছিলাম এবং কম্প্রিহেনশনকে দুটো ভাগে ভাগ করে নিয়েছিলাম, সহজ থেকে কঠিনের দিকে। এই যে টেন্স দেখতে পাচ্ছ, একজন প্রশ্ন করেছো টেন্স, এটা হাতে লেখা একটা নোট। এগুলোর নোট স্যার 1 মিনিট। আমাদের এর মধ্যে রয়েছে। এটা যখন তোমরা বই আকারে পেয়ে যাবে, সেখানে অবশ্যই এগুলো সবই পেয়ে যাবে। মোটামুটি ভাবে আমাদের এই বইয়ের মধ্যে এভরিথিং সব কভার করাই আছে। তো তার সত্ত্বেও আমি এক্সট্রা বললেন যে সিনোনিম, অ্যান্টোনিমস, এভরিথিং সব দেওয়াই আছে, সব কিছুই করা আছে। অনেকের কাছে বইটা আছে, ওইটা আমি জানি। তো আমরা আজকে পড়াবো। আচ্ছা বলো, কোন টপিকটা পড়ানো যায়? একটা অন্যরকম টপিক পড়াবো না ডাইভার্স ক্লাসরুমটাই পড়াবো, কোনটা? পেডাগজি পড়াবো মূলত। ডাইভার্সি পড়ান। আচ্ছা ডাইভার্সি পড়াবো, ঠিক আছে, মিউট স্যার করো। পেডাগজিটাই পড়ান, ওটা একটু ভালো লাগবে। পেডাগজি পড়াচ্ছে, ঠিক আছে। পেডাগজি একটা টপিক, কমন টপিক, অনেকবার পড়িয়েছি, ঠিক আছে, ওটাই পড়ে। ওটা একটু ইন্টারেস্টিং বা ওখান থেকে প্রতিবার প্রশ্ন আসেই আসে, সেই জন্য আমি ওই টপিকটা পড়াই, আর কোনো কারণ না। একটা টপিক আছে, মানে আমরা তো দীর্ঘদিন ধরে পড়াচ্ছি, তো কিছু টপিক থাকে যেখান থেকে প্রশ্ন আসবেই এবং সিটেট কোশ্চেন খুললেই সেখান থেকে প্রশ্ন পাবে, বা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের টেটের ক্ষেত্রেও ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করেও প্রশ্ন আসবেই আসবে একটা না একটা। তো সেই রকম একটা টপিক হচ্ছে গিয়ে ডাইভার্স ক্লাসরুমের যে টিচিং সেটা, এবং কঠিনও টপিকটা, এই যে এই টপিকটা, সেটা হচ্ছে চ্যালেঞ্জেস অফ টিচিং ল্যাঙ্গুয়েজ ইন এ ডাইভার্স ক্লাসরুম। এই যে টপিকটা আছে, এটা মানে বিশেষ শিক্ষার অন্তর্গত একটা টপিক। বাংলার ক্ষেত্রে এই সেম টপিকটা আছে, বাংলার ক্ষেত্রেও সেম টপিকটা আছে। তো এই বাংলার ক্ষেত্রে বলো, ইংলিশের ক্ষেত্রে বলো, এই টপিকটা এমন একটা টপিক, যেহেতু শিক্ষার অধিকার আইন 2009 সাল, এই অনুসারে এই টপিকটা গুরুত্বপূর্ণ টপিক। তো সেই জন্য তোমরা আপ টু নেট সেট এর পরীক্ষা অবধি এই টপিক থেকে একটা না একটা প্রশ্ন কিন্তু পাবে, মানে ঘুরিয়ে ফিরে হলেও দেয়। সেই জন্য এই টপিকটা একটু পড়াই, তবে খুব ডিটেলস হয়তো ক্লাসে পরে পড়াবো। এখন একটু একটা জেনারেল ধারণা দেওয়ার তোমাদের চেষ্টা করি। দেখো কি বলেছে এখানে, বলতে চ্যালেঞ্জেস অফ টিচিং। চ্যালেঞ্জেস মানে কি? অবশ্যই কোনো একটা চ্যালেঞ্জ গ্রহণ করা। টিচিং মানে পড়ানো। পড়ানো কেন? তুমি অ্যাকচুয়ালি হবু শিক্ষক বা তুমি শিক্ষক হতে চলেছো, তাহলে তোমার পড়ানোর যে চ্যালেঞ্জ, তুমি একটা ক্লাসরুমে পড়াতে গেলে যে যে সমস্যার সম্মুখীন হবে, কোন ক্লাসে? ক্লাসটা হচ্ছে ডাইভার্স ক্লাসরুম। ডাইভার্স মানে হচ্ছে বৈচিত্র্যপূর্ণ ক্লাসরুম। এখন এখানে একটা সঙ্গে সঙ্গে প্রশ্ন আসবে যে বৈচিত্র্যপূর্ণ ক্লাসরুম কি? বৈচিত্র্যপূর্ণ ক্লাসরুম কি দেখি বলো। একজন নতুন যারা তারা বলবে, পুরোনো যারা স্টুডেন্ট তারা সবাই জানো, আমি জানি, নতুনদের সুযোগ দাও। ডাইভার্স ক্লাসরুম কি, কেউ একজন বলো দেখি। স্যার যে সমস্ত ক্লাসরুমে বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন জাতি ধর্মের ছাত্রছাত্রীরা বেশ, সহাবস্থানের ঠিক মাধ্যমে আছে। আচ্ছা, আর পড়াশোনা আর করে। অন্য কেউ? হ্যাঁ, বুঝে নিচ্ছে তোমার প্রশ্ন, চেষ্টা করেছো ভালোই। আর কেউ? আর কেউ?
বলবো? নতুন কেউ আছো? স্যার যখন অন্য কোনো স্টেটে গিয়ে পড়াতে হয় তখন। আচ্ছা বেশ, ঠিক আছে। এক আর কথা কেউ? স্যার যদি বলে, স্যার স্যার যদি এক বলবো? কথা বলা যায় যে লিঙ্গ ভেদের যে ক্লাসটা হয় সেটা হচ্ছে ডাইভার্সিটি ক্লাস। ঠিক আছে, আচ্ছা বুঝেছি। আর তারপরে মলয় বলো। হ্যাঁ স্যার, বলছি যে যেখানে পিছিয়ে পড়া স্টুডেন্টদের সাথে মানে যারা এগিয়ে এগিয়ে আছে সে সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে সেটা কি স্যার রেমেডিয়াল টিচিং তো সেই ক্ষেত্রে নাকি? এটা রেমিডিয়াল টিচিং। ডাইভার্স ক্লাসরুম কি? আচ্ছা। আচ্ছা, বিভিন্ন হ্যাঁ হ্যাঁ, বেশ, মেধাসম্পন্ন ডাইভার্স হ্যাঁ ঠিক আছে, মিউট করে নাও, আমি বুঝে নিয়েছি। মিউট করে নাও। যারা স্যার উত্তর বলছি, দিয়েছো, বিভিন্ন মেধাসম্পন্ন ছাত্রছাত্রীরা যেখানে পড়াশোনা করে। আচ্ছা বেশ ঠিক আছে, মৌবনি। আর মিউট করে নাও, প্রত্যেকে মিউট করে নাও। এর আগে যে দুজন উত্তর দিয়েছো, তারা যে উত্তর দিয়েছো তোমাদের কিন্তু কনসেপ্ট একদমই ক্লিয়ার না, এবং ওই জাতীয় উত্তর যদি দাও এবং তুমি যদি ওই উত্তর দাও, তোমাকে টেট পাস করানো সম্ভব না। মানে একটু খারাপ লাগছে তোমাদের কথাটা শুনে, কিন্তু আমি সরাসরি এই কথাটা বললাম। কেন? প্রথম একজন বলেছো যে লিঙ্গভেদ। ক্লাসে তো লিঙ্গভেদ থাকবেই, ক্লাসে কখনোই লিঙ্গ ভেদকারী কোনো শব্দই ব্যবহার করা যায় না। এটাকে বলা হয় জেন্ডার বায়াস। কোনো টিচার কোনো লিঙ্গ ভেদকারী শব্দ ব্যবহার করলে সেটা পড়ানোর ক্ষেত্রে বাধা একটা। আমি যদি বলি ছেলেরা পড়াশোনায় ভালো, মেয়েরা ভালো না, এটা অত্যন্ত নিন্দনীয় একটা শব্দ আমি উচ্চারণ করলাম ক্লাসরুমের, এতে অনেক নিরুৎসাহিত করলাম ছাত্রছাত্রীদের। তাই এই জাতীয় কনসেপ্ট একদমই ভুল। একজন বলছে জাতিগত, সেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান যা ইচ্ছা আসতে পারে, এটাও কখনোই ব্যবহার করা যায় না। এতে এতে হারমোনি নষ্ট হয়, মানে সমাজের যে সংহতি সেটা নষ্ট হয়। সেটাও টিচার হিসেবে তুমি কখনোই এই জাতীয় শব্দ ব্যবহার করতে পারবে না ক্লাসরুমে। তাহলে দেখা যাচ্ছে যে তোমার কনসেপ্ট কিন্তু একদমই ক্লিয়ার নয়। তুমি ডাইভার্স ক্লাসরুম বলতে এই ধরনের কথা বোঝো, যেখানে বিভিন্ন সম্প্রদায়ের ছেলে মেয়ে পড়ে, বিভিন্ন লিঙ্গের সম্প্রদায় পড়ে, এগুলো একদমই পড়ানোর ক্ষেত্রে আসে না। পড়ানো হচ্ছে একটা নিউট্রাল, যেখানে মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের ছেলে মেয়েরা থাকবে, কারণ ভারতবর্ষ হচ্ছে একটা একটা এমন দেশ যেখানে সমস্ত জাতি সমান। তাহলে সমান অধিকার সবাইকে দেওয়া হচ্ছে। তাহলে তুমি তুমি সংবিধান বহির্ভূত কিছু কথা বলছো, যে কথাগুলো তুমি বিরোধিতা সৃষ্টি করছো, তাহলে টিচার হিসেবে তোমার কাছ থেকে এটা কোনোভাবেই কোনো অংশে কাম্য নয়। তাহলে তুমি স্যার প্রথম কথা আমি বলে নিই, তারপর আমি বলি, তারপর তুমি আবার বলবে। দ্বিতীয় হচ্ছে লিঙ্গ ভেদাভেদ করা যাচ্ছে না। এবার তাহলে স্যার ডাইভার্স ক্লাসরুম বলতে কি বোঝাচ্ছে? ঠিক আছে, আমি শুনবো, পরে আবার শুনবো তোমার কাছ থেকে উত্তর আবার শুনবো। তাহলে ডাইভার্স ক্লাসরুম বলতে কি বোঝাচ্ছে খুব ভালো করে বোঝানো। ডাইভার্স ক্লাসরুম বলতে আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ে, মানে এখানে যারা যারা রয়েছে, এই মুহূর্তে যারা যারা রয়েছে, আমাদের প্রত্যেকের কিন্তু মেধা আলাদা। দুটো কারণে এটা ঘটেছে। একটা হচ্ছে আমাদের প্রত্যেকের বাবা মা আলাদা, তাই আমাদের জিন আলাদা। দ্বিতীয়ত আমাদের যে পরিবেশ সেটাও আলাদা। এক একজন হয়তো কেউ এমন পরিবেশে বড় হয়েছে যেখানে হয়তো মারপিট গালাগালি সবসময় হয়, কেউ হয়তো খুব স্ট্রিক্ট পরিবারে মানুষ হয়েছে যেখানে খুবই স্ট্রিক্টলি তোমাকে রাত 8টার পরে ঘর থেকে বেরোতে না করে। তাহলে এই পরিবেশ এবং বংশগতি, এই দুটোর প্রভাব বিস্তার করেছে, এবং তোমার মধ্যে একটা ব্যক্তিগত বৈষম্য তৈরি হয়েছে। অর্থাৎ এখানে প্রত্যেকে আমরা ভিন্ন এবং প্রত্যেকের মেধাও ভিন্ন। ঠিক এই কারণবশতই একটা ক্লাসরুমের ক্ষেত্রেও বিভিন্ন মেধার এবং বিভিন্ন বৈশিষ্ট্য সম্পূর্ণ ছেলে মেয়েদের আমরা দেখতে পাই। এই যে বিভিন্ন মেধার ছেলে মেয়েদের আমরা দেখতে পাই, এটাকেই আমরা বলছি ডাইভার্স ক্লাসরুম বা বৈচিত্র্যপূর্ণ ক্লাসরুম। অর্থাৎ এখানে কোনো জাতিগত ধর্ম লিঙ্গ কিছুই কিন্তু আসছে না। এখানে কেবলমাত্র তার জেনেটিক কারণ এবং তার তার এনভায়রনমেন্টাল রিজন, এই দুটো কারণবশত তাদের মধ্যে যে ব্যক্তি বৈষম্য তৈরি হয়েছে, এই ব্যক্তি বৈষম্যর জন্য যে ক্লাসরুম গঠিত হয়েছে, সেই ক্লাসরুমকে আমরা বলছি হচ্ছে গিয়ে ডাইভার্স ক্লাসরুম। এইটুকু অব্দি ক্লিয়ার? হ্যাঁ স্যার, একটু প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলো। স্যার এই শুধুমাত্র কি উচ্চ মেধা নিম্ন মেধা এটাই কি যুক্ত, না কালচারের ক্ষেত্রে যুক্ত? তার মানে হচ্ছে না, যদি কেউ পড়াশোনা, আমি বুঝতে পেরেছি তোমার কথা। আমাদের পড়াশোনার ক্ষেত্রে আমরা কেবল মেধার ক্ষেত্রেই এদেরকে আলাদা করব, কালচারের ক্ষেত্রে আমরা এদেরকে আলাদা করতে পারি না, ডাইভার্সের মধ্যে এদেরকে ফেলতে পারি না। ঠিক আছে, মানে পড়াশোনার ক্ষেত্রে এটা আমরা ফেলতে পারি না, যেহেতু পড়াশোনার ক্ষেত্রে আমরা নিরপেক্ষ ভাবে এটাকে বিচার করব সেই কারণবশত। ওকে, চলো আমরা নেক্সট আলোচনা করি, তারপর আবার প্রশ্ন শুনবো। মিউট করো প্রত্যেকে। বলেছে যে ক্লাস ইজ অলওয়েজ আ চ্যালেঞ্জ ফর টিচার। প্রত্যেকটা ক্লাসই হচ্ছে টিচারের কাছে একটা চ্যালেঞ্জ। যেমন আমার কাছে, আমি এত বছর ধরে পড়াচ্ছি, কিন্তু আজকে যখন তোমাদের ক্লাসে আসলাম, এখন 100 জন ক্লাস করছো, ফলে আমাকে কিন্তু একটা মেন্টাল প্রিপারেশন নিতে হয় যে আমি কি পড়াবো।
যদিও অনেকদিন পড়াতে পড়াতে এখন যা ইচ্ছে তাই পড়ালেই হয়ে যায়, যে বললাম তোমাদের কি পড়াবো, কিন্তু তার সত্ত্বেও একটা মেন্টাল প্রিপারেশন থাকে যে কি টাইপের স্টুডেন্ট জয়েন করবে। কিছু স্টুডেন্ট আছে যারা টিচারের থেকেও আবার বেশি বোঝে, আছে, তাদেরকেও সামলাতে হয়, তা হতেই পারে। আবার অনেকে আছে পড়ার জন্য এখানে আসেই নি, ডিস্টার্ব করতে এখানে এসছে। অনেক আছে কোচিং এর মালিক, আমি জানি সেটাও, তারা এসছে যে কিরকম ক্লাস হয়, নোটটা যদি পাওয়া যায় সেটা নিতে, আমি সব জানি। তাহলে এই যে মিটিং, এই যে সমস্ত কিছু সামলানো, এটা একটা টিচারের পক্ষে একটা চ্যালেঞ্জ। যে কোনো টিচার, তুমিও যখন পড়াবে তখন তোমার কাছে একটা চ্যালেঞ্জ ফেস করবে, এক একটা সিচুয়েশন এক একটা চ্যালেঞ্জ ফেস করবে। তাহলে টিচার শুড বি ওয়েল প্রিপেয়ার টু ফেস অল দ্য চ্যালেঞ্জেস দে উইল মিট দেয়ার ওয়ার্ক। টিচারকে সবসময় রেডি থাকতে হবে যে কোনো চ্যালেঞ্জ এর মুখোমুখি করার জন্য এবং যে কোনো চ্যালেঞ্জকে সফল করার জন্য। আমরা যখন বিএড বা ডিএলএড করেছি, আমারও দুটো ডিগ্রি আছে, তো সেক্ষেত্রে যখন করেছি, কোন এক টিচার আমাদের বলেছিল যে হতেই পারে যে তুমি কোন একটা গ্রামের স্কুলে পড়াতে গেছো, সেখানে তুমি লেসন প্ল্যান তৈরি করে নিয়ে গেছো, কিন্তু দেখছো লেসন প্ল্যানটা টানানোর কোনো জায়গা নেই। তাহলে তুমি কি করবে? লেসন প্ল্যানটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে, না তুমি সঙ্গে সঙ্গে কোন একটা পেরেক বা কিছু একটা ব্যবস্থা করে সেটা ঠিক জায়গায় সেট করে স্টুডেন্টকে পড়িয়ে, তোমার যে আসল উদ্দেশ্য স্টুডেন্টকে পড়ানো, সেটাকে করে তারপরে আসবে? অবশ্যই নিশ্চয়ই আমরা তাই করব। তাহলে দেখা যাচ্ছে যে হয়তো কোনো সময় সিচুয়েশন আমাদের হাতে থাকছে না, কিন্তু যেহেতু আমি টিচার, আমার আসল উদ্দেশ্য হচ্ছে কি স্টুডেন্টদের শিক্ষা দেওয়া, তাই আমি সর্বদাই সেই শিক্ষার যে পরিবেশ সেটাকে সবসময় আমি বজায় রাখবো, সেটাকে আমি সব সময় তৈরি করে নেব আমার মতো করে। ঠিক আছে? ধরো এই প্রসঙ্গে একটা ছোট্ট গল্প বলি, যে তোমরা যখন টিচার হবে তখন দেখতে পাবে যে স্কুলে বিভিন্ন ধরনের কালচার হয়, বিভিন্ন টিচারদের মধ্যে হয়তো কিছু সমস্যাও থেকে থাকে, যে এ হয়তো ওর সাথে কথা বলছে না বা এ ওর সাথে সমস্যা আছে। কিন্তু অনেক সময় যারা ভালো টিচার, তারা সব সময় যখন পড়াতে যায় বা পড়ানোর ক্লাস যখন তার তৈরি হয় বা ক্লাসের টাইম হয়, সে কিন্তু পড়ানো ছাড়া অন্য কিছুই তখন আর ভাবে না, কোনো ভেদাভেদ বা কিছু নেই। ঠিক আছে? তো আমি একটা সময় একটা স্কুলে ডেপুটেশন এ কিছুদিন চাকরি করেছিলাম বহুদিন আগে। তো সেখানে একদিন তুমুল আমার এক স্যারের সঙ্গে আর একটা স্যারের ঝামেলা, মানে অ্যাসিস্ট্যান্ট টিচারের সঙ্গে, অ্যাসিস্ট্যান্ট হেড স্যারের সঙ্গে অন্য স্যারের। কিন্তু হঠাৎ করে অ্যাসিস্ট্যান্ট টিচার ঝগড়া করতে করতে বলছে, এই তোর না এখন ক্লাস আছে, তোর তো 12টা 15 থেকে ক্লাস আছে, তুই এখন আমার সাথে ঝগড়া করছিস কেন? আগে ক্লাসে যা, তারপরে এসে তোর সাথে কথা হবে। তাহলে এই যে কথাটা তোমার সাথে বললাম, এটার মানে কি, তিনি ভীষণ দায়িত্ববোধ সম্পন্ন একজন মানুষ। ঝগড়া করতে করতে মনে আছে যে 12টা 15 থেকে ওর ক্লাস, আগে ক্লাস করে আসুক তারপরে বাদ বাকি কথা। তার মানে এইটাই কারণে বললাম যে সিচুয়েশন যাই হোক না কেন, উনি কিন্তু পড়ার পরিবেশকে কখনো নষ্ট করতে দেননি, উনি কিন্তু খুবই ভালো একজন টিচার। অর্থাৎ সিচুয়েশন হয়তো ঝগড়ার হয়েছে কোনো কারণে, ইটস ওকে, কিন্তু পড়ার পরিবেশ কিন্তু উনি নষ্ট করতে কোনোভাবেই দেননি। যে তোমার কাজ হচ্ছে এখন 12টা 15-তে ক্লাসে যাওয়া, তো ক্লাসে আগে যাও, দেন পরে আবার কথা হবে। আমি এই গল্পটা এই কারণে তোমাদের বললাম যে তোমার সিচুয়েশনও যা ইচ্ছা তাই হতে পারে, চ্যালেঞ্জেস আসতে পারে, বাট তোমার কাজ হচ্ছে পড়ানো, তুমি পড়ানোর জায়গাটা সবসময় বজায় রাখবে। আর ক্লাসরুম ইজ এ প্লেস, ক্লাসরুম হচ্ছে একটা জায়গা হোয়ার দ্য ডাইনামিক্স অফ দ্য কপিং অফ মাল্টিপল পার্সোনাল লার্নিং এজেন্ডা সকার। ক্লাসরুম হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমরা কপি করি, অর্থাৎ আমি এখন যেভাবে পড়াচ্ছি সে স্টাইলটা তোমরা অনেকে কপি করছো, এই কপি করে আমরা মূলত শিখি, এবং সেখানে বিভিন্ন ধরনের এজেন্ডাস আমাদের থাকে যে আমরা কিভাবে শিখছি বা কিভাবে সেটার গতি প্রকৃতি এগোবে এরকম ভাবে। এবার ক্লাসরুম নানা ধরনের হতে পারে, কখনো হতে পারে সেই ক্লাসরুম ধরো ক্লাস আওয়ার্স মানে সময় অনুসারে হতে পারে, সেমিস্টার অনুসারে হতে পারে, 6 মাস 8 মাস ইত্যাদি। ইট ইজ আ প্লেস হোয়ার দ্য লার্নার্স এন্ড লার্নার টিচার ক্যান বি ডেভেলপড অর প্লেসড হোয়ার দ্য ল্যাঙ্গুয়েজ ইউজড ক্যান বি ডেভেলপড। এখানে সর্বদাই আমরা আমাদের যে ভাষাগত বা যেটা শিক্ষাগত সেটাকে সবসময় উন্নত করতে থাকি বা উন্নত করি। ক্লাসরুম and particularly our large and indigenous classroom should be viewed as a valuable resources. আমাদের দেশের যে সমস্ত ক্লাসরুম আছে, আমাদের দেশের ক্লাসরুমের সঙ্গে অন্যান্য দেশের ক্লাসরুমের কিছু তফাৎ অবশ্যই আছে, সেটা পরবর্তীকালে আলোচনা করব। আমাদের দেশের ক্লাসরুম হচ্ছে বড় বড় ক্লাসরুম, যেখানে 30 জন স্টুডেন্টদের জন্য আমরা একজন টিচারকে নির্ধারণ করেছি বর্তমানে, কিন্তু এটা খাতায় কলমে দেখা যাচ্ছে যে 60 জনের জন্য একজন টিচার আছে বা বেশি, অনেক স্কুলে তো 300 জন স্টুডেন্ট, টিচার সংখ্যা 2। সিচুয়েশন মানে বাস্তব পরিস্থিতি অন্য এবং খাতায় কলমে অন্য। এই যে ক্লাসরুম গুলো বা যেখানে 30 জন স্টুডেন্ট একজন মাত্র টিচার, এই যে ক্লাসরুম গুলো, আমরা হয়তো ধরে নিচ্ছি যে এই ক্লাসরুম গুলো মূলত হচ্ছে বিভিন্ন মেধা সম্পন্ন ছাত্রছাত্রীদের ভরপুর। এই ধরনের ক্লাসরুম একটা টিচারের কাছে সবসময় একটা ভ্যালুয়েবল রিসোর্স হিসেবে কাজ করে, মূল্যবান সম্পদ। কারণ এই টিচার বিভিন্ন ছাত্রছাত্রীদের কাছ থেকে সবসময় কিছু না কিছু শেখে। অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো একটা
কম মেধা সম্পন্ন ছেলে মেয়ে, সে হয়তো বা পড়াশোনার কোনো একটা জায়গায় কমতি আছে, বা সে হয়তো খেলাধুলায় খুব ভালো, তাহলে এটাও তার কাছ থেকে শেখার বিষয়। হয়তো কোনো একটা বেশি মেধা সম্পন্ন ছেলে মেয়ে তার কোন একটি বিষয়ের টিচারের থেকেও সে বেশি জানে বা সে নতুন তথ্য জেনেছে, তাহলে সেটাও তার কাছ থেকে একটা শেখার বিষয়। তার মানে আমরা এখান থেকে শিখলাম যে ডাইভার্স ক্লাসরুম হচ্ছে গিয়ে টিচারের কাছে অবশ্যই একটা ভ্যালুয়েবল রিসোর্স। এই জন্য এটা কিন্তু হাইলাইট করা আছে, মানে এটা থেকে কিন্তু নানাভাবে প্রশ্ন বিভিন্ন রকম ভাবে আসতে পারে। আমি ঠিক যতটুকু বললাম ততটুকুর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে করো। এখান থেকে একটু তাড়াতাড়ি বলবো, কারণ এই বিষয়গুলো থেকে ইম্পর্টেন্ট বিষয়ে যাব একটু পরে, এই নোটটার ইম্পর্টেন্ট জায়গা আছে। কারো কোনো প্রশ্ন আছে? নেই, কারণ সবাই বেশিরভাগটাই পুরনো স্টুডেন্ট। চলো নেক্সট। আমাদের দেশে যে ক্লাসরুম গুলো আছে সেগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। সবার প্রথমে একটা হচ্ছে ফর্মাল ক্লাসরুম, প্রথাগত মানে যেখানে তোমাকে স্কুল ড্রেস পরে যেতে হয়, নির্দিষ্ট একটা সময় যেতে হয়, নির্দিষ্ট সময় অন্তর অন্তর একটা পরীক্ষা হয়, এবং সেই পরীক্ষা অনুসারে তুমি প্রমোটেড হও, মানে নতুন ক্লাসে যাও। এটাকে আমরা ফর্মাল ক্লাসরুম বলছি। আর ইনফর্মাল মানে প্রথাবিহীন একটা ব্যবস্থা, যেমন অ্যাডাল্ট এডুকেশন, বিকেলবেলা যে শিক্ষা করানো হয়। এবার এই প্রথাগত বা প্রথা বহির্ভূত এই 2 ধরনের ক্লাসরুম আমাদের দেশে আছে। এছাড়া আমাদের দেশে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি মানে ত্রিস্তরীয়, মানে কলেজ লেভেলের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এই জাতীয় ক্লাসরুম আছে। ক্লাসরুম কিছুটা বড় হতে পারে, ছোটও হতে পারে। মিক্সড এবিলিটি ক্লাসরুম, যেখানে বিভিন্ন আইকিউ মানে বিভিন্ন মেধার ছেলেমেয়েরা এখানে থাকবে। আবার আরেকটা ক্লাসরুম আছে, সেটা হচ্ছে গিয়ে হোমোজিনিয়াস ক্লাসরুম, কিন্তু এইটা আমাদের দেশে নেই। হোমোজিনিয়াস ক্লাসরুম মানে একই বুদ্ধিদীপ্ত ছাত্রছাত্রীদের একই সঙ্গে রাখার একটা প্রবণতা। কিছু ইংলিশ মিডিয়াম স্কুলে এটা করার চেষ্টা করা হয়। এটার বিষয়টা একটু বলে দিই, সেটা হচ্ছে ধরো কোনো একটা স্টুডেন্ট ক্লাস 5-এ ভর্তি হতে গেছে, তো ওই ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে কাউন্সিলর থাকে, তারপরে আইকিউ মাপার বিষয় থাকে। তো সব আইকিউ মেপে কাউন্সিলিং করে তার প্রবণতা টেস্ট করে তারপরে দেখা যাচ্ছে যে যে সমস্ত ছাত্রছাত্রীদের আইকিউ লেভেল 90 থেকে 100, তাদেরকে একসঙ্গে করা হলো এবং তাদের নিয়ে একটা ক্লাসরুম করা হলো। তার মানে এখানে কি হবে, এখানে টিচারের পড়ানো অত্যন্ত সহজ হবে। তার কারণ এখানে প্রায় সমমেধা সম্পন্ন ছেলে মেয়েরাই থাকবে, যাদের 90 থেকে 100 আইকিউ। তাহলে এরকম ভাবেও কিছু ক্লাসরুম গঠন করা যায়, যেখানে একই জাতীয় ছেলে মেয়েদেরকে আমরা একই দলে বা একই ক্লাসরুমের মধ্যে ভাগ করতে পারি। এই জাতীয় ক্লাসরুম থাকে, কিন্তু সেটা খুব রেয়ার, কম। এবার বলছে রোল অফ টিচার। একটা ক্লাসরুমের মধ্যে একটা শিক্ষকের কি ভূমিকা রয়েছে, অর্থাৎ একটা ক্লাসরুমে কি করবে শিক্ষক। একটু আগে যারা উত্তর দিয়েছিলে ডাইভার্স ক্লাসরুম সম্পর্কে, তারা মন দিয়ে শুনবে। এখানে ক্লাসরুমের ক্ষেত্রে treat every student as an individual and respect each for his culture. সবসময় ক্লাসরুমের মধ্যে টিচার প্রত্যেকটা ছাত্রছাত্রীকে সমান দৃষ্টিতে দিয়ে দেখবে, এবং সেখানে পড়া মানে সেখানে কম মেধা সম্পূর্ণ বা বেশি মেধা সম্পূর্ণ সব ছাত্রছাত্রীদের সমানভাবে রেসপেক্ট করবে। বি সেন্সিটিভ টার্মিনোলজি মানে কথাবার্তা, অর্থাৎ তুমি যে শব্দগুলো ব্যবহার করছো সেগুলোর প্রতি তোমাকে সবসময় সতর্ক থাকতে হবে। যেমন আমি যদি ব্যবহার করি যে ওই যে একটা কথা বললাম যে মেয়েরা পড়াশোনায় ভালো, ছেলেরা ভালো না, ছেলেরা পড়াশোনাই করে না, এই সমস্ত কথাবার্তা এখানে কিন্তু ব্যবহার করা যাবে না, বা জাতিগত কোনো কথাবার্তা ব্যবহার করা যাবে না। অর্থাৎ আমার যে ল্যাঙ্গুয়েজ বা টার্মিনোলজি, এগুলো সবসময় সতর্ক থাকতে হবে। আমি যদি এক্ষুনি কোনো প্রশ্ন করি যে তোমরা যখন ছাত্র বা ছাত্রী ছিলে, তখন হয়তো দেখা গেছে যে কোনো ম্যাডাম বা কোনো স্যার তোমাদের মধ্যে বা তোমাদের কোনো বন্ধু বা বান্ধবীকে অনেক সময় খুব বাজে কথা বলেছে। যে হয়তো এরকম বলেছে, তুই যেই পরিবেশ থেকে আসিস, যে ফ্যামিলি থেকে আসিস, ওই ফ্যামিলিকে এতে এরকমই হয়, তারা পড়াশোনা করে না। তাহলে দেখা যাচ্ছে যে সে হয়তো সহজভাবে কথাটা বলেছে, কিন্তু আমি শিওর সেই কথাটা এখনো অব্দি তোমাদের মধ্যে দাগ কেটে গেছে, এবং তোমরা আজও অব্দি সেই কথাটা ভুলতে পারোনি। তোমরা অনেক কিছু ভুলে গেছো স্কুল জীবনের, কিন্তু ওই কথাটা কখনো ভুলোনি। আমি কি ঠিক বলছি? ঠিক বলছি। বাকিদের কি মত? হ্যাঁ স্যার ঠিক স্যার বলছেন। হ্যাঁ, মানে আপনি যে কথাটা বললেন, মানে শিক্ষক শিক্ষিকাদের মানে সবার সামনে যে কটা বিষয়ে কথা বলার মানে উচিত নয়, কিন্তু অনেক সময় মানে অনেক টিচার, মানে আমি যে স্কুল থেকে আসছি সেখানেও তো মানে হয়, মানে হয়েছে, আমার হ্যাঁ মনে আছে। বলেছে, মানে খারাপ হয়েছে। তাহলে এবার আমার একটা প্রশ্ন আছে। তোমরা স্কুল জীবনের অনেক স্মৃতি ভুলে গেছো, অনেক কিছুই ভুলে গেছো, কিন্তু ওনার ওই কথাটা ভুলোনি। কেন ভুলোনি? কারণ উনি তোমাকে মানসিক আঘাত দিয়েছে। তাহলে তুমি টিচার হয়ে নিশ্চয়ই সেম জিনিসটা তোমার ছাত্রছাত্রীদের জন্য করবে না।
কারণ তুমি জেনেই, আমি তোমাকে একদম বাস্তব এক্সাম্পল দিয়ে পড়াচ্ছি, তার মানে এটা খারাপ, এটা টিচার করতে পারেন না। এবার আগেকার যুগের টিচার এতটা তো মানে ট্রেন্ড ছিল না, বা সবাই তো সমান হয় না, এই যুগেরও খারাপ টিচার আছে। তো সেই জায়গা থেকে আমরা কোনো ধরনের মানসিক আঘাত দেব বা এমন কোনো টার্মিনোলজি ব্যবহার করব না যেটা খারাপ, এটা মনে রাখতে হবে। এটা মানুষের মধ্যে খুব দাগ কেটে যায়। দ্বিতীয় কথা হচ্ছে, তুমি কোন লেভেলের জন্য চাকরি পেতে এসছো? প্রাইমারি লেভেলের। মনে রাখবে, তুমি কলেজ লাইফের অনেক টিচারকে ভুলে গেছো, প্রাইমারির অনেক টিচারকে তুমি ভুলোনি। অনেক টিচারের নাম তোমার মনে আছে, এবং টিচারের নাম মনে না থাকলেও তার একটা অবয়ব, যে টিচারটা এরকম দেখতে ছিল বা টিচারটা এরকম ছিল, সেটা তোমার মনে আছে। এটাও কি আমি ঠিক বলছি? একদম স্যার। হ্যাঁ স্যার। কেন? কারণ হলো, প্রাইমারি লেভেলের মানুষের মন থাকে ফাঁকা স্লেটের মতো, এবং মন থাকে খুব সেনসিটিভ, এবং যদি ধরো তাহলে বলবো নিষ্পাপ, এবং তার মধ্যে যে জিনিসগুলো ইনপুট হচ্ছে সেটা পার্মানেন্টলি থেকে যায়। তো পার্মানেন্টলি থেকে যাওয়ার ফলে তোমার ওই প্রাইমারি শিক্ষক শিক্ষিকাদের কথা এখনো মনে আছে, এবং তোমরা সেই সেই যে সব থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব একটা মানুষের জীবনের, শুরু থেকে তাকে শিক্ষা দেওয়া, সেই কাজটাই তোমরা করতে যাচ্ছ। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। অনেকগুলো দেশ আছে পৃথিবীর মধ্যে যেখানে প্রাইমারি শিক্ষাকেই সব থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা হিসেবে বিচার করা হয়, এবং প্রাইমারি টিচারদের নিয়োগ হচ্ছে সব থেকে কঠিন পদ্ধতির মাধ্যমে নিয়োগ করা হয়। অনেক দেশ আছে যেখানে একটাই ইন্ডিভিজুয়াল পরীক্ষা নেওয়া হয়, সেখানে যারা পাশ করে এবং মেধা তালিকায় সামনের দিকে থাকে, মানে 1 থেকে 100-র মধ্যে ধরো থাকে, তাদেরকেই নিয়োগ করা হয় প্রাইমারি টিচার হিসাবে, এবং সব থেকে লাস্টের দিকে যারা থাকে মেধা তালিকায় তাদেরকে কলেজে পড়ানোর জন্য পাঠানো হয়। তার কারণ 1 থেকে 100-র মধ্যে সব থেকে ভালো মেধা সম্পন্ন টিচাররাই প্রাইমারিতে চাকরি করে, এবং প্রাইমারির মায়না কলেজের থেকেও বেশি থাকে। তার একটা কারণ হলো, এই শিক্ষাটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা শিক্ষা বলে সেই সমস্ত দেশগুলো মনে করে। আমাদের দেশ সেরকম না। তো আমাদের দেশের সেরকম না হলেও যে দায়িত্বটা তোমার উপরে, সেটা কিন্তু অত্যন্ত পরিমাণে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। পরের পয়েন্ট বলছে, দেখো আচ্ছা বলছে, স্যার, আবার পড়িনি, একটু পড়ি আবার গল্প করব। পরের পয়েন্টটা বলছে যে সিলেক্ট জেন্ডার নিউট্রাল টেক্সট। এখানে কি বললাম একটু আগে, অনেকে জেন্ডার নিয়ে কথা বলেছিল, হিন্দু ছেলে মেয়ে, আমি বললাম আমরা সর্বদাই জেন্ডার নিউট্রাল টেক্সট পড়বো। তোমরা যতদূর পড়াশোনা করে এসছো, তত পড়াশোনার মধ্যে এমন কোনো কবিতা, গল্প বা কিছু পাওনি টেক্সট বইয়ের ক্ষেত্রে যেখানে বলেছে যে আহ ছেলেরা খুব পারদর্শী, মেয়েরা পারদর্শী না, ছেলেদেরই সমাজে প্রয়োজন, মেয়েদের দরকার নেই। এরকম কোন টেক্সট আজ অব্দি তোমরা পড়োনি বা পড়তে পারো না। তার কারণ যত টেক্সট পড়েছো সবকিছুর মধ্যেই পজিটিভ, ছেলে মেয়ে সমান, সবার সমান অধিকার, এগুলোই তোমরা পড়ে এসছো, কারণ এগুলোই টেক্সটে থাকে। দ্বিতীয়ত, সমাজে অনেক খারাপ কিছু আছে, যেমন ধরো চোর ডাকাত, খারাপ বাটপার, এগুলো তো আছে, এটা সমাজেরই অংশ। কিন্তু আমরা কোনো গল্প বা কোনো টেক্সটের মধ্যে চোরকে প্রাধান্য দেওয়া হয়েছে বা তাদেরকে গুণগান করা হয়েছে, এগুলো কিন্তু পাবে না। কারণ আমরা সর্বদাই টেক্সট পড়ার সময় বা টেক্সট পড়ার সময় বা শিক্ষা দেওয়ার সময় আমরা লার্নিং তাকেই বলবো যেখানে আমরা পজিটিভিটি ছড়াতে পারবো। অর্থাৎ তুমি যদি বলো যে স্যার আমি পকেট মারা শিখেছি, কি করে পকেট কাটতে শিখেছি, এটাও আমার একটা শিক্ষা, এটাকে আমরা শিক্ষা হিসেবে ধরবো না। তার কারণ আমরা পজিটিভ কিছুকেই, সমাজের পক্ষে অ্যাকসেপ্টেড এরকম কিছু পজিটিভ বিষয়গুলোকেই আমরা সর্বদা লার্নিং এর মধ্যে ধরবো। তার জন্য আমরা টেক্সট বইয়ে সবসময় নিউট্রাল জিনিসগুলো পড়ি, যেখানে ছেলে মেয়েদের সমান প্রাধান্য দেওয়া হয়। প্রত্যেক সময় আমরা ক্লাসে স্টুডেন্টদের প্রত্যেককে এনকারেজ করব যাতে তারা প্রত্যেকটা বিষয়ে পার্টিসিপেট করে এবং গ্রুপ ডিসকাশন করে। এভলিউট দা পেডাগজিক্যাল মেথড ফর টিচিং ডাইভার্স সেটিং। পেডাগজিক্যাল মেথড মানে কি? পেডাগজি কথাটার মানে হচ্ছে সায়েন্স অফ টিচিং, অর্থাৎ পড়ানোর বিজ্ঞান। এই পেডাগজিটা খুব ইম্পর্টেন্ট। কেন? তুমি যদি পড়ানোর কৌশলটাকে সঠিকভাবে রপ্ত না করতে পারো, তুমি তো ভালো টিচার হতে পারবে না। ঠিক সেই জন্য যত ধরনের টিচার রিক্রুটমেন্ট আছে, কলেজের হোক, স্কুলের হোক, এসআই রিক্রুটমেন্ট হোক, প্রত্যেকটা জায়গায় এই পেডাগজি কথাটা পাবে, এবং পেডাগজিক্যাল কোশ্চেন প্রত্যেকটা টিচিং রিলেটেড প্রফেশনে থাকবেই থাকবে। কারণ পেডাগজি মানেই সায়েন্স অফ টিচিং এবং আর্ট অফ টিচিং। যদি পড়ানোর পদ্ধতি বা সায়েন্স কোনো টিচার না জানে, তাহলে সে টিচিং প্রফেশনে বা টিচিং রিলেটেড কোনো প্রফেশনে আসা উচিত নয় বা আসতে পারবে না। পরের পয়েন্ট বলছে
যে তুমি সবসময় গ্রুপ ওয়ার্ক করাবে, কোলাবোরেটিভ ওয়ার্ক, একে অপরকে সহযোগিতা করে কাজ করবে, এরকম ওয়ার্ক করতে হবে। ইনক্লুসিভ এডুকেশনকে প্রাধান্য দেবে, অর্থাৎ যেখানে যেখানে হচ্ছে প্রতিবন্ধী ছেলে মেয়েরা স্বাভাবিক ছেলে মেয়েদের সঙ্গে একসঙ্গে একই ছাদের তলায় একই ক্লাসরুমে সঠিকভাবে পড়াশোনা করতে পারে তার উপরে জোর দেবে। এবং লাস্টের পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, বলেছে ইন ডাইভার্স ক্লাসরুম দ্য টিচার শুড নট মেক এনি বায়াস কমেন্ট। বায়াস কমেন্ট মানে ভেদাভেদকারী কমেন্ট। একটু আগে একজন বলেছিলে যে বিভিন্ন সম্প্রদায় ভিত্তিক, এই জাতীয় কোনো কথা কোনো টিচার ব্যবহার করবে না, কোনো রকমের বায়াস কমেন্ট কখনো ব্যবহার করবে না। তাহলে এই বিষয়গুলো একটা টিচারকে মনে রাখতে হবে। এবার অনেকে প্রশ্ন করতে পারো যে স্যার আপনি 8খানা পয়েন্ট দিয়েছেন, এটাই কি আমাদের মনে রাখার বিষয়? না, আরো অনেক বিষয় আছে, আমরা গুরুত্বপূর্ণ 8টা পয়েন্টই এখানে নিয়েছি। এবার যতটুকু পড়ালাম ঠিক ততটুকুর মধ্যে কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো। সেখানে স্যার আমার মানে একটা কি কি প্রশ্ন প্রশ্ন হচ্ছে যে করবেন কাইন্ডলি স্যার? এক এক করে প্রশ্ন বলো বলো। হ্যালো, হ্যাঁ, ত্রিদিবেশ মন্ডল বলো। বলুন। বলছি এখানে কি ধরনের প্রশ্ন হতে পারে, কারণ গত যেগুলো পরীক্ষায় দিয়েছিলাম হাইলাইট আমরা। করা আছে প্রত্যেকটা এখানে প্রশ্ন আমাদের মেটেরিয়ালসে হাইলাইট করা আছে। এই যে দেখো প্রশ্ন এখানে, একটা ক্লাসরুমের টিচার কি করবে? কখনোই সে বায়াস কমেন্ট ইউজ করবে না। টিচার স্টুডেন্টদের কি করাবে? কোলাবোরেটিভ ওয়ার্ক করাবে এবং গ্রুপ ডিসকাশন করাবে। টিচার স্টুডেন্টদের সঙ্গে কিরকম বিহেভ করবে? ইন্ডিভিজুয়াল রেসপেক্ট বজায় রাখবে। এখানে যত কিছু হাইলাইট করা আছে প্রত্যেকটাই এক একটা করে প্রশ্ন, এবং সিটেট বা অন্য কোনো টেটে প্রশ্ন এসছিল বলেই সেটা হাইলাইট করে দেওয়া আছে স্টাডি মেটেরিয়ালসে। আর কোনো প্রশ্ন? আর কার কোনো প্রশ্ন স্যার আছে? আমার একটা প্রশ্ন আছে বলো। স্যার। ওই যে একটু আগে আপনি যেটা বললেন না যে ওই যে শিক্ষার্থীদের যে হুম আইকিউ এর ব্যাপারটা বললেন স্যার। হুম 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 আচ্ছা স্যার, আইকিউটা মানে ওটা কি জন্মগত না ওটা মানে কোনো অর্জন করার ব্যাপার থাকে? মানে আইকিউ তো সবার সমান হয় না, না? এটার আইকিউর একটা সূত্র আছে, আইকিউ পরিমাপের একটা সূত্র আছে, কে বলতে পারবে? এম এ বাই সি এ ইন্টু 100। ভেরি গুড। এম এ বাই না সি স্যার, ওই একটা এ প্রশ্ন ইন্টু 100, এই হচ্ছে এটা আইকিউ পরিমাপের সূত্র। এম এ হচ্ছে মেন্টাল এজ, অর্থাৎ তোমার মানসিক বয়স, আর সি হচ্ছে ক্রোনোলজিক্যাল এজ, মানে তোমার বর্তমান বয়স কত। এই অনুসারে তোমার এই আইকিউটা হবে। ধরো আমি ধরে নিলাম যে তোমার মেন্টাল এজ হচ্ছে গিয়ে মেন্টাল এজ আমি একটু ধরি, ধরো 80, আর তোমার নিজস্ব বয়স বর্তমানে আমি ধরে নিলাম 30। তাহলে এইটাকে যদি গুণ করি তাহলে যেটা আসবে, এটাকে 30 না ধরে আমি ধরো 20 ধরলাম, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে তোমার মূলত আইকিউ। এটা অনেক বেশি আইকিউ চলে আসবে, 140 আইকিউ চলে আসবে। যদি তোমার 20 বছর বয়সে তোমার মেন্টাল এজ হয়ে যায় 80, তাহলে হয়ে যাবে তোমার 140 আইকিউ। যদি সেটা খুবই মানে তুমি হয়ে যাবে প্রতিভাবান ছেলে, মানে খুবই বুদ্ধিদীপ্ত একজন ছেলে। তাহলে এরকম ভাবে আইকিউটা নির্ণয় করা হয়। এছাড়াও আরো অনেকগুলো টেস্ট আছে, প্রবণতা টেস্ট ইত্যাদি ইত্যাদি, সেগুলো আলাদা বিষয়। তো এটা এটা এক একজনের এক এক রকম থাকে। মেন্টাল এজটা কি সহজাত? হ্যাঁ, মেন্টাল এজটা সহজাত না, তুমি যে বয়সে বর্তমানে আছো সেই বয়সের থেকে যদি তুমি উচ্চতর কিছু ভাবতে পারো। যেমন ধরো আমরা একটা স্বাভাবিকভাবে ধরি, ধরো একই বয়সে তোমার বয়স 20 বছর, একটা ছেলের বয়সও 20 বছর, মেয়েদের মেন্টাল এজটা একটু বেশি থাকে, মানে তারা হয়তো 25 বছর মানুষের মতো চিন্তা ভাবনা করতে পারে, মানে 25 বছরে একজন মানুষ যেরকম ভাবে ভাবতে পারে সেরকম ভাবে তুমি ভাবতে পারো। তার মানে তোমার মেন্টাল এজটা একটু বেশি থাকে। অনেক মেয়েদের আমি দেখেছি তাদের বয়স হচ্ছে 15, কিন্তু তাদের কথাবার্তা চিন্তা ভাবনা 24 বছর বয়সী মেয়েদের মতো। তার মানে তার মেন্টাল এজটা অনেকটা বেশি, সে অনেকটা এগিয়ে গিয়ে ভাবতে পারছে, একে আমরা মেন্টাল এজ বলি। এটা এক একজনের এক এক রকমই থাকবে, এবং এটা তার ম্যাচুরিটি থেকেই তৈরি হয় বা সিচুয়েশন থেকে তৈরি হয়। আচ্ছা, মেন্টাল এজটা কিভাবে আমরা নির্ধারণ করব? এটা তুমি নির্ধারণ করবে না, এটা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে নির্ধারণ করা হয়। এটা অনেকগুলো পরীক্ষা আছে এর মধ্যে, এটা সাইকোলজিতে পড়ানো হয়। সেই পরীক্ষার মাধ্যমে যিনি সাইকোলজিস্ট তিনি নির্ধারণ করবেন। এর মধ্যে অনেকগুলো পরীক্ষা আছে, অনেক পরীক্ষার মাধ্যমে এটা নির্ধারণ করা হয়। এটা আমি তুমি নির্ধারণ করতে পারবো না। আমি তো জাস্ট একটা মুখে ধরে নিলাম যে তোমার 80, ওর 20 বছর ইত্যাদি, এটা এইভাবে হয় না। চলো আমরা পরের অংশে পড়াই। এবার আসবো কয়েকটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন এসেছিল, মানে 23 সালেও এসেছিল বা আগের টেট গুলোতেও প্রশ্ন এসেছিল, দেখলেই বুঝতে পারবে। আমাদের এই যে লেসনটার নাম হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজ টিচিং। এবার তার মানে ল্যাঙ্গুয়েজ টিচিং কেন? কারণ আমরা কিন্তু ইংলিশ পড়ছি, আজকে সাবজেক্টটা কিন্তু ইংলিশ। আমি ধরে নিচ্ছি যে তুমি ক্লাসে কি ইংলিশই পড়াবে ছাত্রছাত্রীদের, তাহলে ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ।
তাহলে এই ল্যাঙ্গুয়েজটা পড়াতে গেলে এই ল্যাঙ্গুয়েজের বেশ কিছু বিষয় তোমাকে একটু জানতে হবে। এটা না জানলে কি কি অসুবিধা ছাত্রছাত্রীদের হয় সেটা তুমি ধরতে পারবে না। এই ল্যাঙ্গুয়েজের কম্পোনেন্ট গুলোকে তোমাকে জানতে হবে। কম্পোনেন্ট মানে উপাদান, একটা ভাষার যা যা উপাদান রয়েছে। আমরা এখানে বেশ কয়েকটা উপাদান নিয়েছি। কি কি নিয়েছি? সবার প্রথম হচ্ছে কি ফোনোলজি। ফোনোলজি কি বলেছে? ফোনোলজি ইজ দ্য স্টাডি অফ সাউন্ড। সাউন্ডকে আমরা ফোনোলজি বলি। কিরকম? এখন এই মুহূর্তে তোমরা আমাকেও দেখতে পাচ্ছ না, আমরাও তোমাকে দেখতে পাচ্ছি না, মানে আমিও দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা কমিউনিকেট করছি কিসের মাধ্যমে? কিছুর মাধ্যমে সাউন্ডের মাধ্যমে কমিউনিকেট করছি। আমি কিছু আওয়াজ করছি, তুমি সেটাকে বুঝে নিচ্ছ, এবং আমি বাংলা ভাষায় কথা বলছি, তুমিও সেই বাংলা ভাষাটা বোঝো। অর্থাৎ এখানে একটা এনকোড ডিকোড হচ্ছে। আমি কিছু বলছি, সাংকেতিক কিছু শব্দ বলছি, সেই শব্দগুলো তুমি জানো, তুমি ফটাফট বুঝে নিচ্ছ। কিন্তু যদি আমি এখন একটা হিব্রু ভাষায় কথা বলতাম, তুমি তো কিছুই বুঝতে না। তার মানে এখানে ফোনোলজি মানে যে কোনো ধরনের সাউন্ড, যে সাউন্ড গুলোকে আমরা ডিকোড করতে পারি বা বুঝতে পারি, আন্ডারস্ট্যান্ড করতে পারি। এখান থেকে বারবার প্রশ্ন আসে যে ফোনোলজি রিলেটেড টু, উত্তর কি হবে? সাউন্ড। সাউন্ড। বুঝে গেছে, বহুবার এই প্রশ্ন এসেছিল। নেক্সট হচ্ছে মরফোলজি। মরফোলজি ইজ দ্য স্টাডি অফ ভেরিয়াস সাউন্ড কম্বিনেশন দ্যাট সিম টু হ্যাভ মিনিং। উপরে যে কোনো ধরনের সাউন্ডকে আমরা বলবো হচ্ছে গিয়ে ফোনোলজি। ভালো করে বুঝে নাও। আমি ধরো এখানে কিছু সাউন্ড করলাম, এমনি কিছু আওয়াজ করলাম, এইটাও কিন্তু তোমার কাছে একটা সাউন্ড হিসেবে যাবে, এটা ফোনোলজি হবে। কিন্তু মরফোলজি কি হবে? যে সাউন্ডের মানে আছে তাকেই কিন্তু আমরা মরফোলজি বলবো। যে সাউন্ডের কোনো মানে নেই তাকে আমরা মরফোলজি বলবো না। যেমন আমি খাই, এটা একটা সাউন্ড করলাম, এবারে এটা মানে আছে, এর মানে তুমি বুঝে গেছো অলরেডি, তাহলে এটা কিন্তু হবে মরফোলজি। কিন্তু যদি আমি একটা দরজার আওয়াজ করলাম ধরো কোনো কারণে, বা কোনো একটা এমন সাউন্ড করলাম যেটার এই যে আওয়াজ করলাম, হিট সাউন্ড করলাম, এরও একটা মানে আছে যদিও, কিন্তু কিছু সাউন্ড করলাম যার কোনো মিনিং নেই, তাকে আমরা ফোনোলজির অন্তর্গত ধরবো, কিন্তু মরফোলজির অন্তর্গত ধরবো না। মরফোলজি হতে গেলে সেই সাউন্ডের মানে থাকতে হবে। আশা করি বুঝতে পারছো তোমরা। আমরা পরের অংশটা বলি, তারপরে জিজ্ঞেস করবো একটু পরে। এরপরে আসবো ফোনোলজি এবং মরফোলজির ক্ষুদ্রতম অংশ। একটা হচ্ছে ফোনেমস। ফোনেমস কি? এ ফোনেমস ইজ দ্য স্মলেস্ট স্পিচ ইউনিট। Phonemes do not have meaning in themselves. For example, for the word bat consists of three. Phonemes কাকে বলবো? যেমন ধরো ব্যাট, বিএটি ব্যাট, বা সিএটি ক্যাটও নিতে পারতাম। এই যে ব্যাট কথাটা আমি লিখলাম, এই ব্যাট কথাটা একটা কিন্তু সাউন্ড। ব্যাট, ব্যাট মানে বাদুড়, এটা সবাই জানো, এটা একটা সাউন্ড। কিন্তু যদি এই সাউন্ডটাকে আমরা ছোট ছোট অংশে ভাগ করি, বি এ টি এরকম ভাবে ভাগ করি, তাহলে এটা হচ্ছে এই ব্যাট সাউন্ডটার ছোট ছোট স্মলেস্ট কম্পোনেন্ট। এই স্মলেস্ট যে কম্পোনেন্ট আসছে এইগুলোর কিন্তু মানে নেই। যদি বি বলি, বি মানে একটা সব একটা সাউন্ড, কিন্তু এর কোনো মিনিং কিন্তু আসছে না। এবার তুমি বলবে স্যার বি তো একটা লেটার, কিন্তু লেটার, কিন্তু এর কিন্তু ইন্ডিভিজুয়াল মানে এখানে আসছে না। কি হিসাবে আসছে না? এই ব্যাট, ব্যাট যে শব্দটা আসছে সাউন্ড, এর পরিপ্রেক্ষিতে এর কোনো মানে আসছে না। কিন্তু আমি যদি শুধু এটাকে আলাদাভাবে বলি, এ মানে একটি, সেটা কিন্তু মানে আসবে, তখন এটাই হয়ে যাবে একটা, এটাই হয়ে যাবে একটা মরফোলজি। কিন্তু যখন আমি ব্যাট এই পুরো শব্দটা থেকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করব, তিনটে অংশে, তখন কিন্তু এর মিনিং আসবে না, তখন এটা হয়ে যাবে একটা একটা ফোনেমস, অর্থাৎ একটা ফোনোলজির ক্ষুদ্রতম অংশ, যেটা মিনিংলেস বেসিক্যালি। তখন আমরা তাকে ফোনেমস হিসেবে ট্রিট করব। এটুকুর মধ্যে কোনো প্রশ্ন আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। এবার আসবো ফোনেমসটা আরেকবার বলবেন? হুম, ধরো ব্যাট হচ্ছে একটা একটা ফোনোলজি, একটা শব্দ, কিন্তু এই শব্দটাকে ক্ষুদ্র ক্ষুদ্র পার্টে যখন ভাগ করছি তখন আর মানে পাচ্ছি না। যেমন বি এর মানে পাচ্ছি না আলাদাভাবে, এর পাচ্ছি না, টি এর পাচ্ছি না, তখন একে আমরা ফোনেমস বলি। তুমি এক কথা মনে রাখো যে স্মলেস্ট ইউনিট অফ ফোনোলজি ইজ কল্ড ফোনেমস। অর্থাৎ ফোনোলজির ক্ষুদ্রতম পার্টকে আমরা ফোনেমস হিসেবে গণ্য করি। এই নোটের মধ্যে খুব সুন্দরভাবে লেখা আছে, একটু পড়ে মুখস্থ করে নিলে যে কোনো প্রশ্ন উত্তর করা কোনো কঠিন বিষয় হবে না। এবার আমরা মরফেমস। মরফেমস কি? দ্য স্মলেস্ট মিনিংফুল ইউনিট অফ ল্যাঙ্গুয়েজ আর কল্ড হচ্ছে গিয়ে মরফেমস। একটা জিনিস দেখো, এখানে বিএটি ব্যাট আমি করেছিলাম, বিএটি, এই বি এ এবং টি এর আলাদাভাবে নিজস্ব মানে নেই। মরফেমস হচ্ছে গিয়ে মিনিং থাকতেই হবে, মরফোলজির মধ্যে মানে থাকতেই হবে। যেমন আমি ধরো যদি বলি ক্যাট, সিএটি, এটার মানে আছে কি নেই? আছে। এবার আছে। আরেকটা, এখান থেকে একটা এস যোগ করে দিলাম, ক্যাটস করে দিলাম, সিএটি এস,
আচ্ছা নিশ্চয়ই মানে আছে। তার মানে আমি যদি এই এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, ফর এক্সাম্পল দ্য ওয়ার্ড পিকচার হ্যাজ টু মরফেমস, পিকচার এন্ড এস, অর্থাৎ এক পিকচার একটা শব্দ, তার সঙ্গে এস যুক্ত করে দিলে আর একটা শব্দ হচ্ছে, কিন্তু দুটো শব্দেরই নিজস্ব মানে রয়েছে। অর্থাৎ আমি বলতে চাইছি, ধরো এই ক্যাটস হচ্ছে কি একটা শব্দ আমি নিলাম, মানে একটা সাউন্ড নিলাম, শব্দ বলা ভুল, সাউন্ড একটা। এবার এই সাউন্ডটাকে দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে গিয়ে ক্যাট আর একটা হচ্ছে ক্যাটস। এই দুটোরই কিন্তু মানে আছে। ক্যাটস মানে অনেকগুলো বিড়াল, ক্যাট মানে শুধু একটা বিড়াল। তার মানে দেখা যাচ্ছে যে এই ক্যাট এবং ক্যাটস দুটোই কিন্তু সাউন্ড, এখানে ক্যাটস একটা সাউন্ড, ক্যাট একটা সাউন্ড, কিন্তু দুটো সাউন্ডেরই মানে আছে। আর আগের বার আমরা যখন পড়েছিলাম ব্যাট, ব্যাট কিন্তু মানে ছিল না। আমি কিন্তু আগেই বলেছিলাম যে সতর্ক থাকতে হবে যাতে সাউন্ড মিউট আনমিউট না থাকে, এটা একটু মনে রাখবে প্রত্যেকে। তাহলে আমি হয়তো হয়তো বোঝাতে পারলাম যে ক্যাট এবং ক্যাটস এই দুটো জায়গারই মিনিং আছে বলে একে আমরা মরফোলজি বলছি। রাস্তার কথাগুলো একটু একবার প্রশ্ন বুঝতে আছে? পারছিলাম না, সাউন্ডের জন্য বুঝতে অসুবিধা হচ্ছিল। রেকর্ড দেখে নেবে, রেকর্ড হচ্ছে, আমি দিয়ে দেবো রেকর্ড, ঠিক আছে? আমি বলেছি যে ক্যাট এবং ক্যাটস দুটো এক্সাম্পল দিয়েছি, দুটোরই যেহেতু মিনিং আছে তাই এই দুটো হচ্ছে মরফোলজির অন্তর্গত, বা দুটোকে আমরা মরফোলজি বলি। এরপরে 5 নম্বর পয়েন্ট আছে সিনট্যাক্স। সিনট্যাক্স হচ্ছে কি, এটা জানো তোমরা, বাক্য বিন্যাস, এটাকে আমরা বলি। বাক্য বিন্যাস কি? যেমন ধরো আমি ভাত খাই, এটাকে ট্রান্সলেট করলে কি হবে? তাড়াতাড়ি বলো। স্যার আই রাইট। আই ইট রাইস, এটা একটা প্যাটার্ন ফলো করেছি নিশ্চয়ই। আমি প্রথমে সাবজেক্ট লিখেছি, তারপরে ভার্ব লিখেছি, তারপরে অবজেক্ট লিখেছি, আই ইট রাইস। তার মানে এটা হচ্ছে একটা সিনট্যাক্স, বাক্য বিন্যাস। এটা যদি আমি না করতাম, আমি যদি করতাম রাইস ইট আই, তাহলে কি মিনিং হতো? হতো না। তাহলে যে কোনো বাক্যকে সঠিকভাবে লিখতে গেলে একটা নির্দিষ্ট প্যাটার্ন বা বিন্যাস ঠিক করতে হয়, একেবারে সিনট্যাক্স। এটা খুবই সহজ একটি বিষয়। অর্থাৎ গ্রামার সবসময় সিনট্যাক্স মেনে চলে। গ্রামারের ক্ষেত্রে বাক্য বিন্যাস আমরা গ্রামারের নির্দিষ্ট নিয়ম মেনে তারপরে তৈরি করি। তারপর আছে সিমাউটিস। সিমাউটিস ইজ দ্য স্টাডি অফ মিনিং অফ ওয়ার্ড এন্ড সেন্টেন্স। কোন একটি শব্দ বা কোন সেন্টেন্সের, কোন সেন্টেন্স, সিমাউট ইজ দ্য স্টাডি অফ মিনিং, যে সেন্টেন্স বা কোন শব্দ পড়ে যে আমরা মানে তৈরি করি বা মানে বহন করি, একে আমরা সিমাউটিস বলি। আর প্র্যাগমাটিস হচ্ছে কোন একটি শব্দ বা সেন্টেন্স যখন আমরা ব্যবহার করি সেটা আলাদা আলাদা সিচুয়েশনে আলাদা আলাদা রকম ব্যবহার করি। কিরকম? হিউম্যান বিংস আর ইউজ ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট পারপাস সাচ অ্যাজ রিকোয়েস্ট, কমান্ড, কোশ্চেন. Pragmatism refers to the principles determining how language should be modified to the fit of context. ধরো আমি বললাম বেরিয়ে যা ঘর থেকে, আমি বললাম প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এবার এই যে কথাগুলো আমি বলছি, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এটা তো একটা নির্দিষ্ট সিচুয়েশনে নিশ্চয়ই বলবো। অর্থাৎ আমার থেকে, আমি কোন একটা এমন পরিবেশে গেলাম যেখানে আমি রিকোয়েস্ট করছি যে এক গ্লাস জল দিন, বা আমি এমন একজনের কাছে বসে আছি যাকে অনুরোধ করে বলাটাই শ্রেয়, তখন আমরা বলছি। তাহলে এই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা কখনো কখনো দেখা যাচ্ছে যে সিচুয়েশন অনুসারে আমরা কখনো পোলাইট শব্দ ব্যবহার করি, কখনো রিকোয়েস্ট করি, কখনো কোশ্চেন করি। এই বিষয়টাকে আমরা প্র্যাগম্যাটিস বলে থাকি। অর্থাৎ ল্যাঙ্গুয়েজের এই যে ধরনটাকে আমরা বলে থাকি প্র্যাগম্যাটিস। তাহলে এতক্ষণ ধরে আমরা যা যা পড়লাম, 7খানা পয়েন্ট পড়লাম, এগুলো প্রত্যেকটাই হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজের কম্পোনেন্ট, ভাষার কম্পোনেন্ট। এই এই অবধি যারা নতুন স্টুডেন্ট আছে তার কোনো প্রশ্ন আছে? বুঝতে পারলাম না তোমারটা কথা। ছয়টা। সিনোটিস ইজ দ্য স্টাডি অফ মিনিং অফ ওয়ার্ডস। কোন শব্দ এবং বাক্যের মানে মানে বোঝার জন্য যে পড়াশোনা, তাকে বলা হয় সিমাউটিস। তুমি এটা একটু মুখস্থ করে নেবে, এই ল্যাঙ্গুয়েজটাই থাকবে পরীক্ষার সময়। বাক্যের বা শব্দের মানে বোঝার যে ধরন, তাকে আমরা সিমাউটিস বলি। আচ্ছা, এই অবধির মধ্যে কোনো প্রশ্ন নেই, কিন্তু যারা নতুন স্টুডেন্ট, পুরনো নও, অনেকবার ক্লাস করেছো, তারা নও। ক্লাস কি ভালো লাগছে বা বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। স্যার বলো। বলছি 6 নম্বরটা সিমান্টিক্স না সিমান্টিক্স হবে স্যার? এটা এক একটা বই এক এক রকম আছে, সিমাউটিস, সিমান্টিক্স, সিমেন্ট্রিক্স, এরকম ভাবে লেখা আছে, প্রত্যেকটাই একই টার্ম। স্যার একটা উদাহরণ দিন না, উদাহরণ। এটা হচ্ছে যে কোনো শব্দ, যেমন আমি ভাত খাই, ধরো এটা আছে, এই সেন্টেন্সটা পড়ে যদি তুমি এর মিনিংটা সঠিকভাবে বুঝতে পারো, যেটা আমি ভাত খাই এই কথাটাই বলেছে, সেটাই হচ্ছে গিয়ে সিমাউটিস বা সিমান্টিস। এই হচ্ছে গিয়ে উদাহরণ।
আচ্ছা, এবার আমরা পরের অংশটুকু পড়বো, এটা আরো ইম্পর্টেন্ট। উপরে যতটুকু পড়লাম তার থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে প্রতিবার প্রশ্ন আসে। এবার আমরা পড়বো যে একটা ক্লাসরুমের মধ্যে বাচ্চাদের কি কি সমস্যা থাকতে পারে, ল্যাঙ্গুয়েজগত সমস্যা থাকতে পারে, মানে ভাষাগত সমস্যা থাকতে পারে। নাম্বার 1, একটা হচ্ছে গিয়ে লার্নিং ডিসেবিলিটি, শিক্ষণ অক্ষমতা। শিক্ষণ অক্ষমতার মধ্যে কি কি পড়তে পারে? অঙ্ক করতে পারে না, কথা বলতে সমস্যা আছে, ক্যালকুলেশন করতে পারে না, এক্সপ্রেশনের সমস্যা আছে ইত্যাদি। রিডিং ডিসঅর্ডার, পড়তে পারে না। এই সমস্ত ধরনের সমস্যাগুলোকে একসঙ্গে আমরা লার্নিং ডিসএবিলিটি বলে নির্ধারণ করি। তাহলে দিস ইজ আ জেনারেল নেম অফ ডিসঅর্ডার characterized by the defects in scholastic and academic skills including reading disorder, writing disorder, expressive disorder, mathematics disorder। এগুলো প্রত্যেকটা একটা করে ডিসঅর্ডার। এই ডিসঅর্ডার গুলো বা এই অসুবিধাগুলো এ ক্রিক বলে একজন সাইকোলজিস্ট, এডুকেশনাল সাইকোলজিস্ট, তিনি তার বই এক্সেপশনাল চাইল্ড এই বইয়ে প্রথম ব্যবহার করেছিলেন এই লার্নিং ডিসেবিলিটি এই শব্দটা। সেটা খুব বেশি দিন আগে নয়, 1962 সালে। ঠিক আছে, এটা কিন্তু খুব মন দিয়ে বুঝে নেবে এই ডিসঅর্ডার গুলো। তোমাদের ইন্টারভিউ ক্লাস যদি কারো থেকে থাকে সেখানেও কিন্তু এই জাতীয় প্রশ্ন করে, এবং এবছরও ইন্টারভিউতে অনেকে এই প্রশ্ন করেছে। পরের যে ডিসঅর্ডার আছে সেটা স্পেসিফিক স্পেলিং ডিসঅর্ডার। দেখবো অনেক সময় ক্লাসরুমে অনেক ছাত্রছাত্রী থাকে, তারা স্পেশালি বি কে ডি লেখে, ডি কে বি লেখে, অথবা তুমি ডিআর লিখতে বলছো, লিখে দিচ্ছে বিআর, বিইএআর। তাহলে এইটাই বারবার সে ভুল করছে। এটা তোমাদের মধ্যেও অনেকে আছো যাদের ছোটবেলায় এই সেম ভুলটাই হতো। আছো কেউ? অনেকেই আছো। স্যার বলছি যে এই ভুলটা আমার ছোট মেয়েটা করে, তো এটা কি ঠিক করার কোনো রাস্তা আছে? আছে, সেটা নিশ্চয়ই বলবো, কিন্তু তুমিও হয়তো করতে ছোটবেলায়। আর কেউ আছো? আচ্ছা, নেই, ঠিক আছে, করতে তো অনেকেই। ঠিক আছে, ওর উত্তর দিই। ওর যখন ছোট মেয়ে, ওকে তো ঠিক করাতেই হবে। তুমি রং পেন্সিল নেবে, ঠিক আছে, রং পেন্সিল নিয়ে দুটো আলাদা কালার নেবে, সেখানে বি লিখবে, এরকম ভাবে বি লিখবে, তারপরে বড় হাতের একটা বি লিখবে, আবার ডি লিখবে, বড় হাতে একটা ডি লিখবে, তারপরে বোঝাবে যে দেখো এই বিটা হচ্ছে এই বিটারই স্মল লেটারে আমরা লিখছি, আর এই ডিটা হচ্ছে ঠিক উল্টো স্মল লেটার লিখছি, এবং এইটা ওকে দিয়ে বারবার লিখতে দেবে। তাহলে যেহেতু আলাদা আলাদা কালার ব্যবহার করছো এবং তুমি বুঝিয়ে দিচ্ছ যে এই বিটা মানে এরকম, বারবার প্র্যাকটিস করালে ওর হয়ে যাবে। এটা একটা পদ্ধতি। আর একটা হচ্ছে গিয়ে তুমি নিজে লিখবে, ওকে হাত ঘোরাতে বলবে, এটা একটা পদ্ধতি। আর একটা হচ্ছে কি, এরকম বি এবং ডি এর ব্লক কিনতে পাওয়া যায়, অর্থাৎ বি এরকম ব্লক কিনতে পাওয়া যায়। ওর আঙুলটা নেবে, আঙুলটা নিয়ে সেই ব্লকের মধ্যে বারবার আঙুলটা বোলাবে যে এইরকম হয় বি, বি হয় এই গিয়ে এই, এই গিয়ে এই, এটা বি, আর ডি হয় এরকম উপর থেকে এসে এরকম, তাহলে এটা হচ্ছে কি ডি। কিছুদিন করলেই দেখবে আর ওর কোনোদিন ভুল হবে না। ভালো লাগলো পদ্ধতি? হ্যাঁ স্যার, ঠিক আছে, আমি নিশ্চয়ই আচ্ছা ট্রাই করব। আচ্ছা, এটাই হচ্ছে ওষুধ। মানে আমি অ্যাকচুয়ালি বিএড ইন স্পেশাল এডুকেশন করেছিলাম, তো আমাদের সেখানে ধরে ধরে শেখানো হতো, সেই নলেজই তোমাকে জ্ঞান দিলাম, এবং এটা ডাক্তারি পরিভাষাতেই এটা করানো হয়। কোনো সাইকোলজিস্টের কাছে গেলেও এই সেম জিনিসই তোমাকে শেখাবে। তো এই হলো পদ্ধতি, ও ঠিক হয়ে যাবে। নেক্সট চলে আসছি অ্যালেক্সিয়া। এটা একটা নামও আছে। দিস রেফার টু দ্য ইনএবিলিটি টু রিড রিটেন অর প্রিন্টেড ওয়ার্ডস ইউজুয়ালি কল্ড ডিসলেক্সিয়া। ডিসলেক্সিয়া মানে হচ্ছে কি এখানে সঠিকভাবে পড়তে পারে না, অর্থাৎ ভুল পড়ে। ওই যে বিআর কে ডিআর পড়লো, তারা যদি ভুল পড়ে তাহলে লিখবেও ভুল, তার জন্য তারা নম্বর ভালো পায় না। এখানে কিন্তু এবারও একটা প্রশ্ন এসেছিল ইন্টারভিউতে, একজনকে জিজ্ঞেস করেছিল যে তারে জামিন পার সিনেমায় বাচ্চাটার কি সমস্যা ছিল, যাকে জিজ্ঞেস করেছে সে উত্তরই দিতে পারেনি। সে বলছে স্যার একটা প্রবলেম ছিল তার, বারবার জিজ্ঞেস করছে প্রবলেমটার নাম কি বলো, সেই বলতে পারে না। তাকে দেখলাম ইন্টারভিউতে 2 দিয়েছে। তাহলে এগুলো খুব বেসিক জিনিস, এগুলো জানতে হবে। এই জাতীয় প্রশ্ন করে, তাকে বারবার জিজ্ঞেস করছে যে কি সমস্যাটার নাম বলো, সমস্যাটার নাম হতো ডিসলেক্সিয়া আছে, বা অ্যালেক্সিয়া বললে হয়ে যেত, কিন্তু সে বলছে কিছু একটা প্রবলেম আছে স্যার, প্রবলেম ছিল বাচ্চাদের, কিন্তু কি প্রবলেম সেটা সে বলতে পারেনি। দেখলাম ইন্টারভিউতে 2 দিয়েছে। তো সেই জন্য এগুলো একটুখানি চোখ কান খোলা রেখে এগুলো উত্তর দেবে। কি অর্থাৎ সিনেমা বললেন? তারে জমিন পার ও ঈশান তারে জামিন আবাস্তির কি সমস্যা ছিল, এই প্রশ্ন বহুবার সিটেটেও এসছে। পরের যে পয়েন্ট আছে এটা হচ্ছে ডিসক্যালকুলেশিয়া, মানে গণনার ক্ষেত্রে ভুল।
ইট রেফার্স টু দ্য ইম্পারমেন্ট ইন দ্য এবিলিটি টু ডু অ্যারিথমেটিক। অনেক ছেলে মেয়ে থাকবে, তারা কি করবে 2 + 2, মুখে বলবে 4 কিন্তু লেখার সময় লিখবে 3। এইরকম অনেক ভুল অনেকে করে, এবং তুমি ভাববে যেটা ভুল করে তাকে বকাঝকা করবে, কিন্তু সেটা না। যদি দেখা যায় যে এই ভুল তার হতেই থাকে, তাহলে মনে করতে হবে যে তার হয়তো ডিসক্যালকুলেশিয়া বলে কোনো সমস্যা আছে, অর্থাৎ তার গণনার ক্ষেত্রে কিছু সমস্যা আছে। তখন তোমাকে স্পেশাল এডুকেটরের কাছে নিয়ে যেতে হবে, এবং তিনি বিভিন্ন রকমের পদ্ধতি অবলম্বন করে শিখিয়ে দেবেন। যেটা একটু আগে আমি বি এবং ডি এর ক্ষেত্রে স্পেশাল এডুকেটর হিসেবে যা যা পদ্ধতি অবলম্বন করা হয় বললাম, এরকম অনেক পদ্ধতি আছে যার মাধ্যমে বাচ্চাদেরকে শেখানো যায়। এবার প্রশ্নটা হচ্ছে, যদি কেউ 1 বার 2 বার 5 বার ভুল করে, তুমি যদি ধরে নাও যে তার ডিসক্যালকুলেশিয়া আছে, সেটা কিন্তু না। এটা যদি র্যাপিডলি বারবার একই ভুল করেই চলেছে, তখন বিভিন্ন সিমটমস এর মাধ্যমে বুঝতে হবে যে তার হয়তো সমস্যা আছে। ডিসগ্রাফিয়া হচ্ছে লিখন অক্ষমতা, লিখতে পারে না। অনেক ছেলে মেয়ে মৌখিক পরীক্ষায় বা মুখে সবকিছু উত্তর দিয়ে দেয়, পরীক্ষার খাতায় লিখে আসে না, তাই কম নম্বর পায়। তোমাদের মধ্যেও 2-1 জন ছিল হয়তো, বা তোমাদের ফ্যামিলিতে বা কোথাও না কোথাও দেখতে পাবে। এগুলো খুব কমন রোগ, অনেকে লিখতে পারে না। এবার এই লেখার সমস্যা নানা কারণে হতে পারে, কারণ লেখা হচ্ছে গিয়ে সব থেকে জটিল একটা পদ্ধতি, যেখানে ব্রেন, মাংসপেশি, হাত সবকিছুকে সমানভাবে কাজ করতে হয়, নালে সবকটার মিলিত প্রচেষ্টা না হলে লেখা যায় না। তাই হয়তো কোন একটা সমস্যা তার আছে, হয়তো তার নিউরোলজিস্ট সমস্যা থাকতে পারে, তার কনসেন্ট্রেশনের সমস্যা থাকতে পারে, তার পেশিগত সমস্যা থাকতে পারে, তার অঙ্গ সংস্থানগত সমস্যা থাকতে পারে, নানা ধরনের সমস্যা, বা তার এক্সপ্রেসিং ক্ষমতা কম থাকতে পারে। এই সমস্যার জন্য তার লিখন অক্ষমতা তৈরি হতে পারে। একে আমরা বলি ডিসগ্রাফিয়া। গ্রাফিয়া শব্দটা লিখন বা লেখার সঙ্গে সম্পর্কযুক্ত, তাই একে ডিসগ্রাফিয়া বলে থাকি। এমনি বুঝতে পেরেছো? পড়া ভালো লাগছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বাকিদের হ্যাঁ স্যার, বলো, বোঝা যাচ্ছে। টিচারের একটু বোঝা উৎসাহিত যাচ্ছে। করে। হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। বাহ, পুরনো তো সবই তো বেশিরভাগই পুরনো স্টুডেন্ট দেখতে পাই। তোমাদের সাথে মাঝে মাঝে একটু গল্প করব, আর আমি ঠিক করেছি একটা মোটিভেশনাল চ্যানেল খুলবো। আমি তো বোঝা তাই গেল? ভাবছি স্যার যে আপনি কাউন্সিলিং করতে শুরু করে দিন। না, অ্যাকচুয়ালি কাউন্সিলিং এর ডিগ্রিটা তো আমার আছে, আমার করা উচিত। নিজেই খুব সমস্যার মধ্যে কিছুদিন ছিলাম, তখন একটা সিদ্ধান্ত নিয়েছি যে না, এবার তোমাদেরকে শুধু পড়ালে হবে না, তোমাদেরকে সঠিকভাবে লড়াকু তৈরি করতে হবে। জীবন যুদ্ধে যাতে জিতেই যাও, সেই রকম ভাবেই তৈরি করতে হবে। এত হতাশার মধ্যে তোমরা অনেকে চলে গেছো, অনেকেই ফোন করে অনেক কিছু মানে বলো। তো আমি জানি লাইফের চরম হতাশার মধ্যে থেকে তো আমি এসেছি, সেই জন্য তোমাদেরকে ফিল করি। তো সেগুলোই করব। একটা মোটিভেশনাল চ্যানেলই খুলবো, যেখানে শুধু মোটিভেশন নি পাবে তোমরা, এবং তোমাদেরও পাশে থাকতে হবে। তোমাদের পাশে না থাকতে তো হবে না। না স্যার, একটু করুন, এটা দরকারও আছে খুব। আর ইউটিউব চ্যানেল একদম। সংক্রান্ত যদি কোনো প্রবলেম হয় আপনি আমাকে বলবেন, আমার নিজস্ব চ্যানেল আছে। বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে। এই তো এরকম কিছু জন মানে পাশে চলে আসলে আর কোনো জায়গায় যদি কোনো প্রয়োজন হয় যে আমার এটা তো এটা কি এডিটিং এর হলে ভালো বেটার। লোক দরকার। অ্যাকচুয়ালি আমি সময় পাই না, না এগুলো করতে পারলে তাহলে আর কোনো সমস্যা নেই। সবার স্যার মিলিত প্রচেষ্টা অনেক দূরে যাওয়া যাবে। স্যার এই ডিপ্রেশনের ব্যাপারটা, মোটিভেশনের কথাটা বললেন বলে একটা কথা বলছি। আজকেই আমি একজন সাইকিয়াট্রিস্টের কাছে গেছিলাম। মানে আমি ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন এমন বেড়ে গেছে যে আমাকে যেতেই হলো। সেটাই দেখি, সেই বিষয়গুলো উৎসাহ করতে হবে তোমাদেরকে। তোমাদের অ্যাকচুয়ালি এটা বহু জনের সমস্যা, বর্তমান প্রজন্ম বলো বা সবার লাইফের সমস্যা, জীবনের সমস্যা, পড়াশোনার সমস্যা, তার মধ্যে নানা ধরনের সমস্যা আমি জানি। সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, অসুবিধা নেই। তো চলো আমরা পড়াটা একটু শেষ করি এখন। পরের যে প্রবলেমটা আসছে সেটা হচ্ছে গিয়ে এগারোফিলিয়া বা অ্যাগ্রোফিলিয়া। এটাও একটা লিখনজনিত সমস্যা, কিন্তু এই দুটোর মধ্যে তফাৎ আছে। উপরে আছে কি গ্রাফিয়া। গ্রাফিয়াটা কম ভয়াবহ, মানে এটাকে তুমি সারাতে পারবে। কিন্তু এগারোফিলিয়া একটা রাইটিং এর এমন একটা ডিসেবিলিটি, যেখানে মানুষের মস্তিষ্কের যে নিউরন সেটা অনেকগুলো ড্যামেজড হয়ে গেছে, তাই জন্য সে লিখতে পারে না। এটা কিন্তু খুব ভয়াবহ, এবং এটাকে সারানো যায় না। ঠিক আছে, মানে মানে যায় না বলতে খুবই কঠিন একটা বিষয় এটাকে সারানো। তো এই বিষয়গুলোকে একটু মনে রাখতে হবে তোমাদের। নেক্সট আছে হচ্ছে গিয়ে ডিসপ্রোসোডি। প্রোসোডি মানে হচ্ছে ছন্দ। ছন্দ বুঝতে পারে না, অনেক ছাত্রছাত্রী ছন্দ বুঝতে পারে না। যেমন ধরো টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, এই যে টুইঙ্কেল টুইঙ্কেল দুটো শব্দ বললাম, বা কোনো ছন্দ একটা আসবে, এগুলো বুঝতে পারে না যে সমস্ত ছাত্রছাত্রী
তাদের মনে করতে হবে যে তাদের ডিসপ্রসোডি বলে একটি রোগ আছে, সেখানে তারা ছন্দ বুঝতে পারে না বা ছন্দ সংক্রান্ত তাদের সমস্যা আছে। স্পিচ রিপিটেশন মানে হচ্ছে কি একই কথা বারবার বলে, একই কথা বারবার উচ্চারণ করে, দ্যাট ইজ কল্ড স্পিচ রিপিটেশন। যেমন যদি তুমি কাউকে বলো যে তোমার নাম কি, সে তোমাকে বারবার প্রশ্ন করবে তোমার নাম কি, আমার নাম এরকম ভাবে বলবে, এটাকে আমরা বলি স্পিচ রিপিটেশন। তো এই সমস্যাগুলোর 8খানা সমস্যা নেওয়া হয়েছে, এটা কমন। এছাড়াও আরো অনেক সমস্যা আছে, কিন্তু আমরা কমন কিছু টার্ম নিয়ে আলোচনা করেছি, বা পরবর্তীকালে যে নোট আমরা 24 সালের জন্য দেব সেখানে হয়তো কিছু বাড়িয়েও দেব, কারণ এটা একদম জিস্ট অংশটুকু তুলে আমাদের নোট বানানো হয়েছিল। কিন্তু ভবিষ্যতে যেহেতু কোশ্চেন এখন চূড়ান্ত পরিমাণে কঠিন আসছে, তা আমাদের নোটগুলোকে আমরা অনেক ভাস্ট এবং ইমপ্রুভ করছি। তো দেখতে পাবে যে পরের নোটে হয়তো এর সঙ্গেও আর বেশ কিছু সমস্যা আলোচনা অবশ্যই হবে, কারণ আরো অনেক ধরনের সমস্যা আছে যেগুলোকে আমরা এখানে আলোচনা করিনি বা নিইনি। আচ্ছা স্যার, প্রশ্নের মধ্যে আসবো, তার আগে যদি কারো কোনো প্রশ্ন থাকে বলো। এই যে স্যার লাস্ট যেই পয়েন্টটা আপনি বলেন যে স্পিচ রিপিটেশন আর কি, তো মানে এটা কি একটা মানে এটা কি একটা মানসিক রোগ না মানে অন্য কোনো বিষয়? এখানে প্রত্যেকটাই প্রায় মানসিক বা অন্য কোনো কারণের জন্য তৈরি হওয়া রোগ, প্রত্যেকটাই সমস্যা। এগুলোকে আমরা রোগ ঠিক বলবো না, সমস্যা। মানে এগুলো লার্নিং ডিসেবিলিটির মধ্যে পড়ে, শিখন অক্ষমতার মধ্যে পড়ে, নানা ধরনের সমস্যা, এগুলো সমস্যা। স্যার একটা যারা যে কথা এক্সাম্পল দিবেন আটকে স্পিচ আটকে বলে, রিপিটেশনের? ওই যে বললাম যে তুমি কোনো বাচ্চাকে প্রশ্ন করলে যে তোমার নাম কি, সে তোমাকে উত্তর না দিয়ে বারবার বলবে আমার নাম বলবো, আমার নাম, এরকম ভাবে রিপিট করতে থাকবে, একে আমরা স্পিচ রিপিটেশন বলি। আচ্ছা আচ্ছা। স্যার বলছি অনেক স্পিচ রিপিটেশনটা কি কথন অক্ষমতার মধ্যে পড়ে না? না, কথন অক্ষমতা কথা বলতে পারছে না, সে হয়তো নানা ধরনের সমস্যা, এখানে তো কথা বলতে সে পারছে কিন্তু একই কথা বারবার সে বলছে, ওটা আলাদা আর এটা আলাদা। আর স্যার অনেক সময় কথা বলতে বলতে আটকে আটকে কথা বলছে, মানে কথা সেটাও বলতেই সেটাও তো কথা বলছে, সেখানে সেগুলোকে আমরা অন্য টার্ম হিসেবে ধরি, সেটা নানা কারণে হতে পারে, সেটা রিপিটেশনের মধ্যে মিল নেই, দুটো আলাদা টার্ম। পেড বেসে যখন ক্লাস শুরু হবে স্যার এইগুলোকে আবার পড়ানো হবে তো? হ্যাঁ, আবার পড়ানো হবে, অবশ্যই পড়ানো হবে, এটা তো ডেমো ক্লাস, অবশ্যই পড়ানো হবে, আমরা পুরো ঠিক আছে। সিলেবাসটাই পড়াবো। স্যার একটা এবার কথা আমরা বলতে আসবো পারি প্রশ্ন স্যার? উত্তরে। স্যার 1 মিনিট স্যার। হ্যাঁ বল। স্যার বলছি যে গত বছর যেমন ধরনের প্রশ্ন টাফ কোশ্চেন হয়েছিল, এবছর স্যার একটুখানি কাইন্ডলি ওইভাবে সে কোশ্চেনটা সেট করার চেষ্টা করবেন। হ্যাঁ, ওই জন্য তো আমরা ইমপ্রুভ করছি, আমাদের যে স্টাডি ম্যাট গুলোকে কেন নতুন করে সাজাচ্ছি, নিশ্চয়ই ওই কারণেই সাজাচ্ছি। ঠিক আছে, আমরা চেষ্টা করব যতটা কঠিন থেকে কঠিনতর বানানো যায়। মানে আমাদের সে মক টেস্ট নিলেও ভালো হয় একটু। মক টেস্ট তো আমাদের আছেই, প্রতি মাসে 6টা করে মক টেস্ট আছে, নিলে নয় নেবই, এটা আমাদের রুটিনের মধ্যেই আছে। আর পরবর্তীকালে মক টেস্টের আলাদা ব্যাচই হবে, এবং মক টেস্টের জন্য আলাদা তোমরা পাবে হচ্ছে প্র্যাকটিস সেটও পাবে। তো সবই আমরা করব, তোমরা শুধু মন দিয়ে পড়াশোনা করো। তোমরা টেটের জন্য যেখানে এসছো, শুধু তোমাদের কাজ হবে মন দিয়ে পড়াশোনা করা আর সঠিকভাবে পড়াশোনা করা, ব্যাস এইটুখানি তোমাদের কাজ। ঠিক আছে, চলো নেক্সট আমরা যাচ্ছি পরের অংশে। এবার আমি প্রশ্ন করব, যারা উত্তর পারবে এখানে চ্যাট অপশন আছে, চ্যাটিং এ তোমরা লিখবে অপশন এ না বি না সি, তাহলেই হবে। একজন প্রশ্ন করছে স্যার আমি ভর্তি হতেই পারো, 1 তারিখ 2 তারিখ অব্দি তোমরা সবাই ভর্তি হতে পারবে, তবে সিট কিন্তু অনেকটাই শেষ হয়ে গেছে আমাদের। যারা ভর্তি হবে একান্ত ঠিক করেছে তারা কিন্তু আজকে কালকের মধ্যেই ভর্তি হয়ে যেও। আমাকে স্কুল টাইম বাদে যে কোনো সময় ফোন করে পাবে, রাত 12টা অব্দি ফোন করলেও পাবে। ঠিক আছে, স্কুল টাইমটুকুতে ফোন ধরতে পারি না বা থাকিও না, তো সেই কারণে তো ওইটা বাদ দিয়ে যখন ইচ্ছে তখন ফোন করতে পারবে। মেসেজ দেখলাম যে 17 নাম্বার ব্যাচে ছিলাম, কাল অ্যাডমিশন নিলে হবে? হ্যাঁ হবে, অবশ্যই অ্যাডমিশন নিতে পারবে। হ্যাঁ মেসেজ দেখবো, 100-150-র উপরে মেসেজ এখনো জমা আছে আমাদের ওই হোয়াটসঅ্যাপে, দেখতে পারিনি, অনেকেই ভর্তি হয়ে গেছে আমি জানি, আমি দেখে ঠিক রিপ্লাই দেবো, ঠিক অ্যাড করে নেবো। আসলে একসঙ্গে অনেকজন মেসেজ পাঠালে তো জানো একটা একটা করে দেখতে হয়, তো সেই জন্য একটু সময় লাগছে, আমি ঠিক করে দেবো, নিশ্চিন্তে থাকবো। আচ্ছা নেক্সট আসছি, আমরা পড়াই। বলছি টিচার divided a student into groups as male and female student, average and above average student. Here the teacher is following the principle of, এটা কিন্তু সিটেট এর প্রশ্ন। দেখো প্রশ্নটা করেছে একজন টিচার কি করেছে, তার ছাত্রছাত্রীদের
দুটো দলে ভাগ করেছে। আচ্ছা, মিউট করতে হবে প্রত্যেককে। ত্রিদিবেশ মিউট করে রাখো। দুটো দলে ভাগ করেছে, একটা হচ্ছে অ্যাভারেজ এবং একটা হচ্ছে অ্যাভারেজ অ্যাভাব অ্যাভারেজ। এখানে টিচার কোন নীতিকে ফলো করেছে, প্রশ্নটা এটা। নাম্বার 1 বলেছে ইনক্লুসিভ নীতি, মানে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নীতি। 2 বলেছে মেইন স্ট্রিমিং, এটাও অন্তর্ভুক্তি শিক্ষারই একটা অংশ, এটাই ভাগ করেছে। 3 বলেছে ডিভিশন অফ লেবার, তারা লেবার যাতে সমানভাবে আলাদা আলাদা ভাবে দিতে পারে তার জন্য। আর 4 নম্বর বলেছে ডিফারেন্সিয়েশনের নীতি, অর্থাৎ ব্যক্তি বৈষম্যতা নীতির জন্য আলাদা করেছে। কোনটা হবে? অনেকেই সঠিক উত্তর দিচ্ছ। অবশ্যই উত্তর হবে ডিফারেন্সিয়েশন, কারণ আমরা জানি যে অ্যাভাব অ্যাভারেজ এবং অ্যাভারেজের ছাত্রছাত্রীর আলাদাই হয়, তাই তাদের আলাদাভাবেই দলে বিভক্ত করা হয়েছে। তার মানে ডি হচ্ছে গিয়ে সঠিক উত্তর। পরের প্রশ্ন করছে হুইচ অফ দ্য ফলোইং কনসেপ্ট ইজ রিলেটেড টু দ্য স্টুডেন্ট ডাইভার্সিটি ইন দ্য ক্লাসরুম, অর্থাৎ যারা ডাইভার্স ক্লাসরুমে রয়েছে, যারা বৈচিত্র্যপূর্ণ ক্লাসরুমে রয়েছে, হুইচ অফ দ্য ফলোইং কনসেপ্ট, এর মধ্যে কোন কনসেপ্টটা তাদের পক্ষে উপযুক্ত। 1 নম্বর হচ্ছে গ্রুপ ডাইনামিজম, ডেভেলপমেন্ট কন্টেক্সচুয়ালিজম, রোল প্লেইং, ইংলিশ ফর স্পেসিফিক পারপাস। আর একবার প্রশ্নটা পড়ছে হুইচ অফ দ্য ফলোইং কনসেপ্ট ইজ রিলেটেড টু দ্য স্টুডেন্ট ডাইভার্সিটি ইন দ্য ক্লাসরুম। একটা ক্লাসরুমে যে বিভিন্ন বৈশিষ্ট্যের ছেলেমেয়েরা থাকে, এটা কিসের উপরে নির্ভর করে হয়? একটু আগেই বারবার বলেছি যে ডেভেলপমেন্ট কন্টেক্সচুয়ালিজম, তাদের মধ্যে যে প্রগতি বা উন্নতি এক একজনের এক এক রকম হয়, কারো ধীর গতিতে হবে, কারো বেশি তাড়াতাড়ি হবে, এর উপরে নির্ভর করে কিন্তু ডাইভার্স ক্লাসরুম তৈরি হয়েছে। নেক্সট প্রশ্ন করেছে, বলেছে অ্যালেক্সিয়া কিসের এক্সাম্পল? অবশ্যই একটু আগে বললাম রিডিং ডিসঅর্ডার। অ্যালেক্সিয়া বা ডিসলেক্সিয়া হচ্ছে কি অবশ্যই রিডিং ডিসঅর্ডারের এক্সাম্পল। পরের প্রশ্ন করছে ইন অর্ডার টু টিচ ইন এ ডাইভার্স ক্লাসরুম দ্য টিচার শুড নট। একটা ক্লাসরুমে অবশ্যই পড়ানোর সময় টিচার করবে না, কি করবে না? অপশনগুলো পড়ি। বলছে এইম এট ইনক্লুসিভ এডুকেশন, সেই ইনক্লুসিভ এডুকেশনকে স্মরণ করবে না। মেক এনি বায়াস কমেন্ট, কোনো ধরনের বায়াস কমেন্ট করবে না। এক্সক্লুড এনি এথেটিক গ্রুপ, কোনো গ্রুপকে বাদ দেবে না। সিলেক্ট জেন্ডার নিউট্রাল টেক্সট, জেন্ডার নিউট্রাল টেক্সট সিলেক্ট করবে। বি নাম্বারটা হবে, বি নাম্বারটা, মেক এনি বিএস। হ্যাঁ অবশ্যই বি নাম্বারটা আগেই পড়িয়েছিলাম। দেখো এগুলো সব সিটের প্রশ্ন, যে আমরা কোন টিচার কোন রকমের বায়াস কমেন্ট এখানে করতে পারবে না। পরের প্রশ্ন করেছে যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম ইজ দ্য কনফ্লুয়েন্স অফ ভেরিয়েট ল্যাঙ্গুয়েজ টিচার শুড গিভ দেয়ার স্টুডেন্ট। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে টিচার অবশ্যই দেবে, কি দেবে? অপশন এ অ্যাডুকুয়েট সেলফ এক্সপ্লেনেটরি নোটস, তাদের সঠিকভাবে নোট প্রদান করবে। সামারিজ এন্ড সিম্পলিফাইড ভেরিয়েশন অফ টেক্সট, তাদের সুন্দর টেক্সট দেবে। ওয়ার্কশিট দেবে, মানে তাদের অনুশীলনী করতে দেবে। আর বলছে কমফোর্টেবল এনভায়রনমেন্ট টু ডেভেলপড রিকুইজিটস স্কিলস, অর্থাৎ তাদের একটা সুন্দর পরিবেশ দেবে যেখানে তারা সঠিকভাবে লার্নিং বা সঠিকভাবে শিখতে পারবে। দেখো এখানে কিন্তু অনেকগুলোই গুরুত্বপূর্ণ আছে, অনেক কিছু দেবে, কিন্তু এর মধ্যে যে কোনো সিচুয়েশনে ক্লাসরুমের যে সিচুয়েশন এনভায়রনমেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ। যদি ক্লাসরুমের এনভায়রনমেন্ট সঠিক না হয়, কোনোদিন কোনো পড়াশোনা হতে পারে না। যেমন আমি বারবার তোমাদের বলি যে মিউট করে রাখো, কেউ কথা বলবে না, শান্তি বজায় রাখতে হবে, প্রত্যেককে সুযোগ করে দিতে হবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে আমাদের অঙ্ক টিচার খুবই ভালো অঙ্ক করান, বারবার বোঝান, কিন্তু অনেক স্টুডেন্ট থাকে ডিস্টার্বিং, একই কথা বারবার বলে, টিচার যেটা বলে গেছে সেটাই প্রশ্ন করে, হয়তো সে 4 নম্বর অঙ্ক করাচ্ছে, তার কাছে 2 নম্বর অঙ্ক নিয়ে প্রশ্ন করে। এগুলো করলে তো ক্লাসরুম ব্যাহত হবে। তাহলে সেই জন্য ক্লাসরুমের যে এনভায়রনমেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ যে কোনো শিক্ষার ক্ষেত্রে বা যে কোনো ক্লাসরুমের ক্ষেত্রে। পরের প্রশ্ন করছে, বলছে এরর আর, এররটা কি জিনিস? অপশন এ বলছে ডিফেক্ট ইন কনসেপ্ট, কনসেপ্টে ডিফেক্টকে আমরা এরর বলি। অপশন বি মেড ডিউ টু ইনঅ্যাটেন্টিভনেস, কারো অমনোযোগিতা হচ্ছে কি এরর। মেকানিক্যাল মিস্টেকস, কোনো মিস্টেক, সেটা হচ্ছে এরর। নট ইম্পর্টেন্ট ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং, ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে অবশ্যই কোনো এররটা কোনো ব্যাপারই না। বলছে নট ইম্পর্টেন্ট ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং, ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে এররটা হচ্ছে গিয়ে কোনো বিষয় নয়। তাহলে ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে এররটা কোনো বিষয় নয়। অনেকে ডি উত্তর দিয়েছো। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে এররটা আমরা কোনো বিষয় নয়, কথা বলার ক্ষেত্রে। ঠিক আছে। স্পুনিজম, এটা একটা শব্দ, এটা একটু মনে রাখবে তোমরা। স্পুনিজম সবসময় হচ্ছে স্পিচ প্রবলেম, মানে এই যে এরর ইন স্পিচ, একই রিপিটেশন, মানে জিভের মাধ্যমে একই কথা আমরা যখন রিপিট করি তখন আমরা
একে স্পুনিজম বলে, এটা একটা মুখস্থ করে নেবে, এটা তোমাদের পড়ানো হয়নি বা তোমরা অনেকে জানো না। তোতলানো, এক কথায় তোতলানোটা হচ্ছে কি আমাদের স্পিচের সমস্যা, এটাকে স্পুনিজম বলি। বলেছে মিক্সড এবিলিটি ক্লাসরুম বলতে তুমি কি বোঝো? 1 নম্বর বলেছে যে ক্লাস হোয়ার স্টুডেন্ট আর ভ্যারাইড কগনিটিভ লেভেল, একটা ক্লাস যেখানে বিভিন্ন মেধার ছাত্রছাত্রী থাকে। বি বলেছে মেল এন্ড ফিমেল ছাত্রছাত্রী থাকে। সি বলেছে যেখানে জেনারেল এবং স্পেশাল ছাত্রছাত্রী থাকে। আর ডি বলেছে ডিফারেন্ট জাতির ছাত্রছাত্রী থাকে। অবশ্যই আমরা একটু স্যার একটু আগে সি নাম্বারটা বলেছি যে হবে, সি নাম্বারটা। না, সি নয়, কগনিটিভ লেভেল, বুদ্ধিমত্তা। কগনিটিভ মানে বুদ্ধি, বিভিন্ন বুদ্ধির ছাত্রছাত্রী যেখানে থাকে তাকে আমরা মিক্স ক্লাসরুম বলি। ঠিক আছে। আর সিতে কি বলেছে? সিতে বলেছে জেনারেল আর স্পেশাল ছাত্রছাত্রী থাকে, যেখানে প্রতিবন্ধী এবং সাধারণ ছাত্রছাত্রী থাকে, একে তো আমরা মিক্স ক্লাসরুম বলি না, সেখানে আমরা ইনক্লুসিভ ক্লাসরুম বলি। এখানে তো প্রশ্নটা ইনক্লুসিভ করেনি। বাকি প্রশ্ন করব না তোমরা করবে? যদি খুব তাড়াতাড়ি করাচ্ছি, চলো আর কয়েকটাই আছে। এ লার্জ ক্লাস শুড বি কনসিডার্ড, একটা বড় ক্লাসকে আমরা কি বলবো? এটা একটু আগে পড়ে এসেছি। এটা কি একটা ভ্যালুয়েবল রিসোর্স? এই যে অপশন ডি। হ্যাঁ, উত্তর বলছে হোয়াট মে বি দ্য প্রবাবল কজ অফ মিস্টেক্স রাইটিং ইন সেম স্পেলিং রিপিটেডলি, একই বানান বারবার ভুল করছে, তাকে আমরা কি বলবো? একই বানান বারবার ভুল করছে স্যার তার জন্য লার্নিং ডিসেবিলিটি। হ্যাঁ অবশ্যই লার্নিং ডিসেবিলিটির মধ্যেই পড়ছে। বাকি অপশন গুলো আছে লো ভিশন, টেন্ডেন্সি, লো ইন্টেলিজেন্স, এগুলো কোনোটাই হবে না। লাস্ট প্রশ্ন বলছে হোয়াইল চেকিং দ্য নোটবুক the teacher observed that a student has repeatedly made some error in writing such as reverse bd mw, the child is showing the signs of, একটা ক্লাসে একটা বাচ্চা বারবার বি কে ডি, ডি কে বি লিখছে এবং ডাব্লিউ কে এম লিখছে, এটা কি ধরনের ভুলের লক্ষণ? অবশ্যই এটা লার্নিং ডিসএবিলিটির লক্ষণ, অর্থাৎ শিক্ষণ অক্ষমতার একটি লক্ষণ। পাবদা কিছু অপশন গুলো দিয়েছে, তার মধ্যে আছে লার্নিং প্রেফারেন্স, এটা হবে না। লার্নিং স্টাইল তার, এটা হবেই না। লার্নিং ডিফারেন্সিয়েশন, এটা হবে না। এটা অবশ্যই তার একটা লার্নিং ডিসএবিলিটির লক্ষণ। এখানে যারা উপস্থিত রয়েছে অনেক তাড়াতাড়ি লাস্টের দিকে করালাম যাতে বুঝতে পারো। তো আমরা বলো, বুঝতে পেরেছো প্রত্যেকে? একটু কি কেমন লাগলো সেটা একটু বলো। বেশ দারুণ হ্যাঁ লাগলো স্যার। স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বেশ, এরকম ভাবে টানা থরলি 6 মাস ধরে ক্লাস করতে হবে। এবং সব থেকে বড় কথা, একদিন দুদিন ক্লাস করলাম তারপরে লাইভ ক্লাস করলাম না, এ সমস্ত করলে একদমই চলবে না। তুমি ভাই টাকা দিয়ে পড়াশোনা করছো, এছাড়াও তুমি কষ্ট করে কিন্তু এই পড়াশোনাটা করছো, ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এবার হয়তো কোনোদিন একটা ক্লাস তুমি করতে পারলে না কোনো কারণে, এনিওয়ে তুমি সেটা, আমাদের তো রেকর্ডিং থাকেই আমাদের অ্যাপের লিঙ্কও তোমাদের দিয়ে দেবো, ডাউনলোড ইনস্টল করে নেবে কালকে। তো ইনস্টল করার পরে অ্যাপ থেকে তুমি সেটা দেখে নিতে পারো, বাট বেশিরভাগই চেষ্টা করবে লাইভ ক্লাস করা। লাইভ ক্লাসের কিন্তু কোনো বিকল্প হবেই না, কারণ তুমি টিচারকে পাচ্ছ, প্রশ্ন করতে পারো, ইত্যাদি ইত্যাদি, আমি যেটা বললাম। তাহলে লাইভ ক্লাস অবশ্যই প্রত্যেকে তোমরা করবে। আমরা রেকর্ডটা তাহলে স্টপ করি, তারপরে একটুখানি তোমাদের সাথে গল্প করি। ঠিক আছে, রেকর্ডিংটা বন্ধ করে দিচ্ছি, কারণ গল্পটা রেকর্ডিং করে লাভ নেই সেই কারণবশত। আশা করি প্রত্যেকেরই ভালো লেগেছে ক্লাস, বা এর আগেও বহুবার ক্লাস করেছো। লাইভ ক্লাসে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হবে। এবং যার যা প্রবলেম, দাদা ভাবো, বন্ধু ভাবো, টিচার ভাবো, যা ইচ্ছা ভাবো, বলতে পারো। আমার যতটা যোগ্যতা বা যতটা এবিলিটি বা যতটা ক্ষমতা, আমি অবশ্যই সারা জীবন ছাত্রছাত্রীদের বা মানুষকে হেল্প করার চেষ্টা করি বা করে এসেছি, এটা অন্যথা হবে না, ভবিষ্যতেও করে যাব যতদিন আমার ক্ষমতা বা ক্যাপাসিটি থাকবে বা তোমরা আমার পাশে থাকবে। একদম।